নিষিদ্ধ প্রণয় পর্ব 1 থেকে 10। কলমে সোনালিকা আইজা ভুইয়া মঞ্জিল আলোকিত করে রাখে তাদের 5 জন চোখের মণি, 2 রাজপুত্র আর 3 রাজকন্যা। তবে 5 জনের মধ্যে পরিবারের সবচেয়ে আদরের সন্তান হলো তুবা। সে পরিবারের সবচাইতে ছোট সদস্য। ছোট হওয়ার সুবাদে প্রত্যেকের আদরে বেশি ভাগ বসায়। এই যেমন বাড়ির বড় কর্তা জামাল সাহেব নিজের 2 ছেলে মেয়ের চাইতে তুবাকে বেশি আদর করেন। তার মতে তুবা নাকি ওনার মায়ের চেহারা পেয়েছে, ওকে দেখলেই মামা অনুভূতি হয়। তাই ভালোবাসা, আদর, স্নেহ তুলনামূলক বেশি প্রকাশ পায়। তুবা জন্ম থেকেই বাবা মায়ের চেয়ে বেশি বড় চাচার কাছে থেকেছে। তবে ছোট্ট তুবা শুরু থেকেই ছিল কৌশিক ভাইয়ের বিশাল বড় ভক্ত। কৌশিক ভাই ছাড়া সে যেন কিছুই বোঝে না। বড় ভাই কি না, এজন্য সবসময় কৌশিকের পেছনে ঘুরঘুর করত। হাতে পুতুল নিয়ে ছুটে যেত কৌশিকের কাছে খেলতে। ঘন্টার পর ঘন্টার সময় কাটিয়ে দিত কৌশিকের ঘরেই। মাঝে মাঝে বায়না ধরত কৌশিক ভাইয়ের সাথে ঘুমানোর। গলা জড়িয়ে ধরে কান্নাকাটি করত কৌশিক ভাইয়ের সাথে ঘুমাবে বলে। বাদশা মেয়েটার জেদের কাছে হার মেনে তাওহিদ সাহেব রাতেও মেয়েকে রেখে আসতেন জামাল সাহেবের ঘরে। এভাবে ধীরে ধীরে তুবা যেন কৌশিকের অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছিল। কিন্তু শুরুর দিকে সম্পর্কটা ছিল একদম স্বাভাবিক। আর 5টা কাজিনদের মতো ওদের সম্পর্ক ছিল নর্মাল। তবে সর্বনাশের সূত্রপাত হয়েছিল সেদিন। জামাল সাহেবের দূর সম্পর্কের আত্মীয় তার মেয়ের বিয়েতে পুরো ভুইয়া পরিবারকে দাওয়াত করেছিলেন। সেই দিন তুবা প্রথম শাড়ি পরার বায়না ধরেছিল। অনেক জোরাজুরি করে ছোট্ট দেহে একখানা লাল রঙের শাড়িতে জড়িয়েছিল। এরপর ছুটে গিয়েছিল কৌশিকের কাছে। প্রচন্ড উত্তেজনা নিয়ে জিজ্ঞেস করেছিল, আমাকে কেমন লাগছে কৌশিক ভাই? কৌশিক শার্টের বোতাম লাগাতে গিয়ে এক পলক তাকিয়েছিল শুধু। এই তাকানোই কৌশিকের জীবনের সবচেয়ে বড় সর্বনাশ ডেকে আনল। শাড়ি পরিহিত 10 বছর বয়সী তুবা নাড়িয়ে দিয়েছিল কৌশিকের কিশোর মন। তুবার দেহের গড়নে পরিপূর্ণ নারীর ছাপ তখনও আসেনি। তবুও থমকে গিয়েছিল কৌশিকের চোখ জোড়া। আটকে গিয়েছিল শ্বাস প্রশ্বাস। কৌশিক তখন সদ্য 18তে পা দিয়েছে। যৌবনের শুরু। চোখের মণিতে তখন রংধনুর 7 রং। চেহারায় নব্য পুরুষদের ছোঁয়া। চোখে মুখে অল্প স্বল্প গাম্ভীর্য আসছে মাত্র। মনটা তখন ছিল পাখিদের মতো স্বাধীন, উড়ে উড়ে বিভিন্ন ডালে বসার সময়। কিন্তু কৌশিক তখন আটকে গিয়েছিল তুবা নামক একটিমাত্র ডালে। হাঁসফাঁস করতে করতে ছেলেটার দম বন্ধ হয়ে যাওয়ার দশা। শার্টের বোতাম লাগানো হাত দুটো থরথরিয়ে কাঁপছে। নতুন অনুভূতি ভেঙেচুরে গুড়িয়ে দিচ্ছে কৌশিকের কিশোর মন। এই নতুন অনুভূতি থেকে পালাতে সেদিন প্রথম নজর লুকিয়েছিল কৌশিক। শুধু ছোট্ট করে বলেছিল, খুব বাজে লাগছে, একদম পচা, আর কোনোদিন শাড়ি পরবি না। ব্যাস, তুবার ছোট্ট মনটা ভেঙে দিতে এতটুকুই যথেষ্ট ছিল। কৌশিকের থেকে নেগেটিভ মন্তব্য পেয়ে তুবার সে কি কান্না। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছিল মেয়েটা। কেউ মেয়েটার কান্না থামাতে পারল না। শেষমেশ কৌশিক তুবাকে নিয়ে ঘুরতে যাওয়ার পর তুবা কান্না থামিয়েছিল। এভাবে সময় গড়ালো, দিন এগিয়ে গেল। ধীরে ধীরে সবাই বড় হতে লাগলো। সেই সাথে গাঢ় হলো 2 জন মানুষের মনের অনুভূতি। তুবা কৌশিকের প্রতি আরো বেশি টান অনুভব করতে লাগলো। শুরুটা ভাইবোন হিসেবে হলেও এখন সিচুয়েশনে বদলে গেছে। তুবার কৌশিককে ভালো লাগে। কৌশিকের সান্নিধ্য তুবার সবচেয়ে পছন্দের। কৌশিক আশেপাশে থাকলে তুবা অদ্ভুত প্রশান্তি অনুভব করে। চারিদিকে খুশি ছড়িয়ে পড়ে। তুবা সর্বক্ষণ কৌশিককে লুকিয়ে লুকিয়ে দেখে। কখনো খেতে বসে তো কখনো পড়তে বসে। কৌশিকের হাঁটা চলা, কথা বলা, খাবার খাওয়া এমনকি পানি খাওয়ার স্টাইলও তুবাকে মুগ্ধ করে। এই মুগ্ধতার দিনকে দিন বেড়েই চলেছে, কমার কোনো নাম নিচ্ছে না। সেই অনুভূতিগুলো দিন দিন গাঢ় হচ্ছে। তুবা বেশ বুঝতে পারছে তার ভালো লাগা দিন দিন ভালোবাসায় রূপ নিচ্ছে। কিন্তু কৌশিক ভাইয়ের মনে কি আছে সেটা বুঝতে তুবা অক্ষম। আর এই অক্ষমতাই তুবার মনের সবচেয়ে বড় শত্রু। 5 তলা বিশিষ্ট বিল্ডিংয়ের 5ম তলার ক্যান্টিনে বসে এসব হাবিজাবি ভাবছিলাম তুবা। এক হাত গালে রেখে অন্য হাতে বার্গার। তুবাকে খাওয়া বাদ দিয়ে আপন মনে ভাবতে দেখে হালকা ধাক্কা দিল রিয়া। বার্গারের একটা বাইট চিবাতে চিবাতে বলল, খাওয়া বাদ দিয়ে কি ভাবছিস রে? তুবা তৎক্ষণাৎ নড়েচড়ে উঠল। সামনে তাকাতেই দেখতে পেল 6 জোড়া শকুনের চোখ তুবার দিকে তাকিয়ে আছে। অফ পিরিয়ডে তুবা, রিয়া, নীরব আর রিমি ক্যান্টিনে এসেছে কিছু খেতে। তুবা, নীরব, রিমি বর্তমানে 10ম শ্রেণীতে পড়ে। রিয়া এবার ইন্টার পরীক্ষা দেবে। কৌশিক আর মৌমিতা এবার মাস্টার্সে ভর্তি হয়েছে। তুবাদের স্কুল আর রিয়ার কলেজ একসাথেই। মাঝখানে বড় একটা মাঠ। মাঠের একপাশে হাই স্কুল আর অপর পাশে কলেজ। আর মেইন রোডের অপোজিটে কৌশিক মৌমিতার ভার্সিটি। তুবা সবার নজর উপেক্ষা করে নড়েচড়ে বসল। হাতের বার্গারে একটা কামড় বসিয়ে অরুচি নিয়ে চিবোতে চিবোতে বলল, আজকাল কেমন জানি কিছুই ভালো লাগে না। অদ্ভুত কিছু অনুভূতি অনুভব হয় আবু। তুবার কথা শুনে ভ্রু কুঁচকে তাকালো রিয়া। কৌতূহল নিয়ে প্রশ্ন করল, কেন কেন, কি হয়েছে? তুবা মুখ খুলল কিছু বলতে, কিন্তু পরপরই থেমে গেল। মাথায় হাজারটা চিন্তা জেঁকে বসল। মনের নব্য অনুভূতি কি সবার সামনে প্রকাশ করা ঠিক হবে?
সবাইকে বলা কি উচিত হবে যে তুবা কৌশিক ভাইকে পছন্দ করে। কৌশিক ভাইকে নিয়ে ওর মনে নতুন নতুন কিছু অনুভূতি সৃষ্টি হয়েছে। বেশ কিছুদিন ধরেই এই অনুভূতি তুবাকে জ্বালাতন করছে। বলাটা কি ঠিক হবে? এসব শুনে ওরা আবার রাগ করবে না তো? বলবো কি বলবো না, এই দ্বন্দ্বের মাঝেই সেখানে আগমন ঘটল রাইমার। সে আবার রিয়ার ক্লাসমেট। একসাথেই দুজন পরীক্ষা দেবে এবার। রাইমা এসেই সোজা তুবার পাশের চেয়ারে থপ করে বসল। দুই হাত ডলতে ডলতে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, কৌশিক ভাইকে এক নজর দেখে আসলাম। উফ, কালো শার্টে যা লাগছে না, কাঁচাই চিবিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। এই লোকটা আমাকে হার্ট অ্যাটাক করিয়ে মেরাই ছাড়ব। আচমকা রাইমার মুখে কৌশিকের নামে এ ধরনের কথা শুনে বুকের ভেতর ধক করে উঠল তুবার। বুকটা কেমন জানি মুচড়ে উঠল। মুহূর্তেই চোখের কোটরে এক সমুদ্র নোনা পানি জমে গেল। শুধু পলক ফেলার অপেক্ষা মাত্র। রাইমা আগে পিছে না তাকিয়ে আপন মনে বলে চলেছে, আজ আমি কৌশিক ভাইকে প্রপোজ করেই ছাড়বো, তোমরা দেখে নিও। আর দেরি করতে পারবো না বাবা, পরে যদি বেশি দেরি হয়ে যায়। পাশ থেকে রিয়া উত্তর দিল, তুমি প্রপোজ করলেই কি ভাই মেনে নেবে? না মেনে যাবে কোথায়? আমি কি অসুন্দর নাকি? না অসুন্দর না, তবে মেবি ভাইয়ার টেস্টের সাথেও যাবে না। না মানে, আমাদের পরিবারে আবার আত্মীয় মধ্যে বিয়ে সম্পর্ক নিষেধ। শুধু শুধু ঝামেলা হবে না। রিয়ার কথা শুনে রাইমা মুখ ভেঙচাল। এক বুক আত্মবিশ্বাস নিয়ে বলল, এত নিষেধাজ্ঞা দেখে লাভ নেই। প্রেম ভালোবাসা কি হিসাব কষে হয় নাকি? ব্যাস হয়ে যায়। আমারও হয়ে গেছে, কৌশিক ভাইয়েরও হয়ে যাবে। দেখো, আবার প্রেম নিবেদন করতে গিয়ে থাপ্পড় টাপ্পড় খেয়ে এসো না। আমার ভাই তো, আমি জানি, তার আবার হুটহাট হাত চলতে পারে। তুবা আর সেখানে বসে থাকতে পারল না। চোখ ফেটে কান্না আসছে। বুকে জন্ম নেয়া নতুন অনুভূতিগুলো একে একে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এই কষ্ট সহ্য করার মতো নয়। তুবা তাড়াহুড়ো করে ব্যাগটা হাতে নিয়ে সোজা বেরিয়ে গেল ক্যান্টিন থেকে। পেছনে থেকে রিয়া, রিমি ডেকে উঠল। কিন্তু তুবা সেই ডাকে সাড়া দিল না। ছুটির পর সবাই মিলে গেটের বাইরে এসে দাঁড়িয়েছে। তখন তুবা ক্যান্টিন থেকে বের হওয়ার পর আর কারোর সাথে দেখা হয়নি। নীরব, রিমি পুরো ক্লাসে খুঁজেও তুবাকে পায়নি। এখন ছুটি হয়ে গেছে, ওকে না পেলে সবাই বাড়ি ফিরবে কিভাবে? ওদের ভাবনার মাঝেই সেখানে উপস্থিত হলো মৌমিতা আর কৌশিক। কাছাকাছি আসতেই কৌশিকের নজর সবার আগে খুঁজল তুবাকে। কিন্তু একই, তুবা কোথায়? কৌশিক গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, তুবা কোথায়? ও ক্লাস থেকে বের হয়নি এখনো। নীরব, রিয়া একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। এরপর রিয়া ভয়ে ভয়ে জবাব দিল, ভাইয়া, অফ পিরিয়ডে আমরা সবাই ক্যান্টিনে বসে খাচ্ছিলাম। তখন তুবা ক্যান্টিন থেকে বেরিয়ে এসেছে, কিন্তু ক্লাসে যায়নি। আমরা ওকে খুঁজে পাচ্ছি না, ফোনটাও বন্ধ ওর। খুঁজে পাচ্ছি না বাক্যটা কৌশিকের কানে বজ্রপাতের ন্যায় শোনালো। বুকটা আচমকা মুচড়ে উঠল। হৃৎপিণ্ডের গতি বাড়ল। অজানা ভয় কৌশিকের মনকে গ্রাস করে নিল। ছটফট করে উঠল হৃদয়। পাশ থেকে মৌমিতা ধমকে উঠল দুই ভাই বোনকে। বাদর এক একটা, তুবাকে পাওয়া যাচ্ছে না সেটা ছুটির পর বলছিস? আগে কেন জানাসনি? পুরো ক্যাম্পাসে খুঁজেছিস? নীরব, রিয়া মাথা উপর নিচ নেড়ে হ্যাঁ বোঝালো। মৌমিতার মন তবুও মানল না। সে কৌশিককে উদ্দেশ্য করে বলল, ভাই চলতো, সবাই চারদিকে আবার খুঁজে দেখি। আমার মনে হয় ক্যাম্পাসের ভেতরেই আছে তুবা। ছুটির আগেই বাইরে বের হওয়া সম্ভব নয়। মৌমিতার কথা কৌশিকের কানে গেল কি নাকে জানে। কৌশিক আপন মনে উদ্ভ্রান্তের মতো দৌড় লাগালো স্কুলের মাঠের দিকে। বাকি তিন ভাই বোনও তিন দিকে ছড়িয়ে পড়ল। কৌশিক পাগলের মতো পুরো স্কুল বিল্ডিং খুঁজল। মাঠ পেরিয়ে রিয়ার কলেজের বিল্ডিংও খুঁজল, কিন্তু তুবা কোথাও নেই। উদ্ভ্রান্তের মতো দৌড়াতে দৌড়াতে কৌশিকের নজর আটকে গেল কলেজের পেছনের দিকের পুরনো বাগানে। সারি সারি মেহগনি গাছের গোড়ায় উল্টো মুখে বসে আছে কেউ। পেছনে থেকে শুধুমাত্র কোমর সমান লম্বা চুলগুলো দেখা যাচ্ছে। কৌশিকের চিনতে বিন্দু মাত্র বেগ পেতে হলো না। অত্যাধিক রাগে ফুঁসে উঠল কৌশিক। চলাল জোড়া শক্ত হয়ে গেল। মনে মনে ঠিক করল, আজ এই মেয়েটার দাঁত দুই তিনটা তুলেই ছাড়বে। ভাবনা মোতাবেক রাগে অগ্নিশর্মা হয়ে এগিয়ে গেল কৌশিক। কাছাকাছি গিয়ে যেই না জোরে সরে ধমক দেবে আচমকা তুবার কান্নার শব্দ শুনে থেমে গেল। মেয়েটা দুই হাতে মুখ চেপে ধরে করুণ স্বরে কাঁদছে। কান্নার সুর এতই বেদনাদায়ক ছিল যে কৌশিকের পা জোড়া টলে উঠল। বুকের পাঁজর ভেঙে আসলো। কৌশিক দুর্বলের ন্যায় তুবার পাশে গিয়ে বসল। পাশে কারোর উপস্থিতি অনুভব করে কান্না থামিয়ে দিল তুবা। পাশে না ফিরেও বেশ বুঝতে পারল কে হতে পারে। তাই ফিরে না তাকিয়ে মুখ ঘুরিয়ে রইল। কৌশিক নিজের ব্যাগ থেকে পানির বোতল বের করে তুবার দিকে এগিয়ে দিল। কণ্ঠস্বর বেজায় ঠান্ডা, কি হয়েছে? এভাবে বসে কাঁদছিস কেন? কেউ কিছু বলেছে? একবার নামটা বল, জাস্ট পুঁতে রেখে দেব তাকে। তুবা জবাব দিল না, পানির বোতলও নিল না। কিন্তু হুট করেই একটা অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেলল। হঠাৎ ঘুরেই কৌশিককে শক্ত করে জড়িয়ে ধরল। তুবার মাথা গিয়ে ঠেকল কৌশিকের বুকে। আচমকা তুবার ছয় কৌশিকের হৃৎস্পন্দনের গতি বেড়ে গেল। বুক কাঁপতে শুরু করল।
বুকের ভেতর খুব কষ্টে দমিয়ে রাখা অনুভূতিগুলো নড়েচড়ে উঠল। তুবা কাঁদছে, আবারও কাঁদছে। কেঁদে কেটে কৌশিকের বুকের পাশের শার্ট ভিজিয়ে দিচ্ছে। কণ্ঠস্বর ব্যথাতুর। আমার সীমার বাইরে গিয়ে বড় একটা কথা বলতে চাই কৌশিক ভাই। আপনি কি রাগ করবেন? কি কথা? আগে বলুন, আপনি রাগ করবেন না। আমার থেকে দূরত্ব বাড়াবেন না। কথা দিন। কৌশিকের মনে অজানা ভয় জেঁকে বসল। একই অদ্ভুত কথাবার্তা। তুবার থেকে দূরে যাওয়ার কথা তো কৌশিক ভাবতেও পারে না। পরিবারের কথা ভেবে বহু কষ্টে নিজের অনুভূতিগুলো ছেলেটা লুকিয়ে রাখে। কিন্তু তাই বলে দূরে চলে যাবে কিভাবে? ও কি দম আটকে মরে যাবে না? মনের মধ্যে হাজারো দ্বন্দ্ব নিয়ে তুবার মাথায় হাত রাখল কৌশিক। আশ্বাস দিয়ে বলল, রাগও করব না, দূরেও যাব না। এবার পেটের ভেতর যা আছে সব উগড়ে দে। তুবা থামল। সময় নিয়ে কৌশিকের বুক মাথা তুলল। কৌশিকের মুখোমুখি হয়ে বসে চোখে চোখ রাখল। মনে শত শত সংকোচ নিয়ে মিনমিন করে বলল, যদি বলি আমি আপনাকে ভালোবাসি, তাহলে কি আমার পাপ হবে কৌশিক ভাই? বোকার মতো প্রশ্নটা করে আশাভরা নয়নে তাকালো তুবা। কৌশিক তুবার দিকেই তাকিয়েছিল। দুজনের চোখাচোখি হওয়ার এক পর্যায়ে কৌশিক মুখ ঘুরিয়ে নিল। তুবার অগোচরে ঠোঁট কামড়ে হাসল। সেই হাসির স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। এরপর আবারও ঘাড় ঘুরিয়ে তুবার দিকে তাকালো। কাঠোকাঠ কণ্ঠে বলল, পাপ তো হবেই। শুধু পাপ নয়, মহাপাপ। কেন? এই কেনর জবাব দিল না কৌশিক। তুবার প্রশ্ন সম্পূর্ণ উপেক্ষা করে উঠে দাঁড়ালো। তুবার একটা হাত আলতো করে ধরে বলল, বাড়ি চল। তুবা কিছু বলতে চাইল, কিন্তু পরক্ষণেই মুখটা বন্ধ করে নিল। এক আকাশ মন খারাপ নিয়ে উঠে দাঁড়ালো। মাথা নিচু করে কৌশিকের সাথে পা মেলালো। বুকের ভেতর থিকি থিকি করে জ্বলছে তুবার। কৌশিকের মন পড়তে আবারও ব্যর্থ হওয়ায় বুকের জ্বালা বেড়ে গেছে। নিজের আকাশ কুসুম ভাবনা নিয়ে চলতে থাকা তুবা যদি একবার পাশে ফিরে তাকাতো, তাহলে দেখতে পেত একজন পাগল প্রেমিকের মুগ্ধ চাহনি। উল্টো পাল্টা চিন্তার দরুন হারিয়ে ফেলল সেই চাহনি দেখার সুযোগ। বাড়ি ফেরার পর থেকেই তুবার মন ভালো নেই। কোনো এক অজানা কারণে মনের মধ্যে খচখচ করছে। ভারাক্রান্ত মন নিয়ে পুরো বাড়ি একবার চক্কর কাটল তুবা, কিন্তু কিছুই ভালো লাগছে না। একবার জামাল সাহেবের কামরাতেও উকিঝুঁকি দিয়েছে। ভদ্রলোক সিরিয়াস ভঙ্গিতে বসে কাজ করছেন। এজন্য আর তাকে জ্বালানোর সাহস হলো না তুবার। একরাশ বিরক্তি নিয়ে বসার ঘরে চলে আসলো। সোফায় দুই পা গুটিয়ে বসে টিভি অন করলো। রিমোট দিয়ে চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে একটা মুভি চালু করলো। নিজের সম্পূর্ণ মনোযোগ ঢেলে দিল টিভিতে। মিনিট দশকে যেতেই পাশে কারোর উপস্থিতি অনুভব করল তুবা। টিভি থেকে নজর সরিয়ে পাশ ফিরে চাইল। সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো রাইমার সাথে। তুবাকে নিজের দিকে তাকাতে দেখে একগাল হাসল রাইমা। এমনিতেই তুবার মনে শান্তি নেই। কৌশিক এতদিন ধরে ওকে ধোঁয়াশার মধ্যে রেখেছে। তার ওপর আজকে তুবা নিজে থেকে ভালোবাসার কথা প্রকাশ করার পরও কৌশিক নির্বোকার। তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি। সরাসরি হাও বলে, না ও বলেনি। এই দোটানার মাঝে আরেক জঞ্জাল হলো রাইমা। সর্বক্ষণ কৌশিকের সাথে চুইংগামের মতো চিপকে থাকে। কাঁঠালের আঠার চেয়েও ভয়ানক এই মেয়ে। আর এই কারণেই তুবা ওকে পছন্দ করে না। শুধু রাইমা কেন, কৌশিকের আশেপাশে ঘুরঘুর করা কোনো মেয়েকেই তুবা পছন্দ করে না। কিন্তু অপছন্দ হলেও আত্মীয়তার খাতিরে মুখে জোর করে হাসি ফুটালো তুবা। অনিচ্ছা নিয়ে প্রশ্ন করল, আপনি কেন এসেছেন আপু? মানে কখন এসেছেন? রাইমা কথা বলার সুযোগ পেল যেন। একটু চেপে তুবার কাছাকাছি বসল। হাসি মুখে বলল, মাত্রই এসেছি। শোনো না তুবা, কৌশিক ভাই কোথায়? রাইমার মুখে কৌশিকের নাম শুনে মুখটা তেতো হয়ে উঠল তুবার। বিরক্তি আরো এক ধাপ বেড়ে গেল। প্রচণ্ড অনীহা নিয়ে তুবা কর্কশ গলায় বলল, জানি না। জানো না মানে? বাসায় নেই। না। কোথায় গেছে? তুবার মন সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠল, জাহান্নামে গেছে। তুই যাবি? আয় তোকেও পাঠিয়ে দেই। কিন্তু মুখে সেগুলো একদম প্রকাশ করল না, বরং ছোট্ট করে জবাব দিল, জানি না। তুবার এমন গা ছাড়া জবাব শুনে বিরক্ত হলো রাইমা। ঠিক সেই মুহূর্তে বসার ঘরে আগমন ঘটল কনকচাপা বেগমের। তিনি বাচ্চাদের জন্য সন্ধ্যার নাস্তা বানাচ্ছিলেন। গরম গরম বড়া ভাজা টেবিলে রাখতে রাখতে বললেন, তোর কৌশিক ভাই বিকালে ফুটবল নিয়ে বেরিয়েছে রাইমা। কনকচাপা বেগমকে দেখে হুড়মুড়িয়ে উঠে গেল রাইমা। ঝড়ের গতিতে গিয়ে পেছনে থেকে জড়িয়ে ধরল তাকে। কনকচাপা বেগম হাসলেন। রাইমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলেন। আদুরে কণ্ঠে জিজ্ঞেস করলেন, এসেই ভাইয়ের খোঁজ করা কেন? একটু দরকার ছিল ফুপি। তাহলে বস। সন্ধ্যা হয়ে হেলো বলে, কৌশিক যে কোনো মুহূর্তে চলে আসবে। রাইমার ঠোঁট ছড়িয়ে হাসল। হেসে কনকচাপা বেগমের দিকে একটা টিফিন বক্স এগিয়ে দিল। খুশিতে গদগদ হয়ে বলল, আম্মু পাঠিয়েছে তোমাদের জন্য। কনকচাপা বেগম হাসি মুখে বক্সটা নিজের হাতে নিলেন। রাইমার কপালে চুমু খেয়ে বললেন, নাস্তা করে যেতে। রাইমা মাথা দুলিয়ে সম্মতি জানালো। তুবার মনোযোগ টিভি থেকে বহু আগেই সরে গেছে। ওর আইডির চোখ দুটো রাইমা আর কনকচাপা বেগমের দিকেই স্থির। দুই ফুপু ভাইজির মিষ্টি আলাপ দেখে রাগে গা জ্বলে গেল তুবার।
দাঁতে দাঁত চেপে সবটা হজম করে চুপচাপ বসে রইল। রাইমা পুনরায় এসে তুবার গা ঘেঁষে বসল। কিছুটা চাপা কণ্ঠে ফিসফিস করে বলল, একটু সাহায্য করবে তুবা? তুবার চোখ দুটো তখন টিভির দিকে ছিল, যদিও মুভিতে তার বিন্দুমাত্র মনোযোগ নেই। মনের মধ্যে তো আবারও শ্রী উল্টো পাল্টা চিন্তা ভাবনা ভর করেছে, কিন্তু ভাবটা এমন ধরে আছে যেন টিভি দেখতে না পারলে তুবা মরেই যাবে। এদিকে প্রশ্ন করে জবাব না পেয়ে বিরক্ত হলো রাইমা। রিমোটটা নিয়ে ঠাস করে টিভি বন্ধ করে দিল। তুবার নজর এবার রাইমার দিকে ঘুরল। কি চাই আপু? বললাম তো সাহায্য চাই। আমি আপনার ছোট, আমি আপনাকে কিভাবে সাহায্য করব? তুমি পারবে করতে। আচ্ছা বলুন, কি সাহায্য চাই? ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল তুবা। রাইমা আরো একটু চেপে বসল। আশেপাশে একবার সতর্ক নজর বুলিয়ে তুবার হাতে একটা কাগজ গুজে দিল। ফিসফিস করে বলল, এটা কৌশিক ভাইকে দিবে কেমন? কি এটা? সেটা তোমার না জানলেও চলবে। শুধু এটা দিয়ে বলবে রাইমা আপু দিয়েছে। তবে খবরদার, তুমি কিন্তু ভুলেও ভাঁজ খুলবে না। এসব তোমার মতো বাচ্চাদের পড়া নিষেধ। তুবার ইচ্ছে করলো বিরোধিতা করতে, কিন্তু মনটা সাই দিল না। এই কাগজে কি আছে পড়ার জন্য মনটা আকুপাকু করে উঠল। তাই শুধুমাত্র নিজে পড়ার উদ্দেশ্যেই রাজি হয়ে গেল তুবা। রাইমা সেখানে ঘণ্টাখানেক সময় ছিল। কৌশিককে বাড়ি ফিরতে না দেখে শেষমেশ অধৈর্য হয়ে ফিরে গেল। তুবার হাতের মুঠোয় তখনও সেই কাগজটা। সুযোগ পেতেই দৌড়ে চলে গেল নিজের ঘরে। দরজায় আটকে কাগজের ভাঁজ খুলে মেলে ধরল। সঙ্গে সঙ্গে অশ্রুকণার আগমনে চোখ দুটো ঝাপসা হয়ে এলো তুবার। রাইমা ওই কাগজে গোটা গোটা শব্দে প্রেম নিবেদন করেছে। বর্ষর করে লিখে রেখেছে আই লাভ ইউ কৌশিক ভাই। এই লাইনটা তুবার মনে ব্যথার পাহাড় জাগিয়ে তুলল যেন। তুবা হাসফাস করে উঠল। কান দিয়ে গরম ধোয়া বের হচ্ছে। হৃৎপিণ্ড টিপটপ আওয়াজে বাজছে। এই অসহ্য পরিস্থিতি থেকে বাঁচতে সোজা বাথরুমে চলে গেল তুবা। বাথটাবে ডুবে রইল প্রায় ঘণ্টাখানেক। শরীর যখন পুরোপুরি ঠান্ডা হয়ে কাঁপুনি ধরে গেল তখন তুবা পানি থেকে উঠল। ক্লান্ত দেহটা বিছানায় আছড়ে ফেলল অনীহা নিয়ে। রাত তখন 8টা। কৌশিক সবে মাত্র বাড়ি ফিরেছে। বিকালে ফুটবল খেলতে বের হলেও খেলা শেষে কোথাও একটা গিয়েছিল। এজন্য ফিরতে ফিরতে এত রাত। বাড়ির সকলে একে একে ড্রয়িং রুমে উপস্থিত হচ্ছে রাতের ডিনার করার জন্য। কৌশিক আর সেখানে না দাঁড়িয়ে সোজা নিজের ঘরে চলে গেলে মিনিট 5 সময় লাগিয়ে ঝটপট গোসল সেরে নিল। একটা ঢিলেঢালা টি শার্ট আর ট্রাউজার পরে নিচে নেমে এলো। ততক্ষণে সবাই নিজেদের মতো একে একে খাওয়ার জন্য বসে পড়েছে। কৌশিক দ্রুত পায়ে এসে নিজের চেয়ারে বসল। এক হাতে মাথার পেছনের চুল ছাড়তে ছাড়তে পাশ ফিরে তাকালো। কিন্তু একই, তুবার চেয়ার খালি। ভ্রুকুচকে একবার পুরো টেবিলে নজর বুলালো কৌশিক। তুবা খেতে নিচে নামেনি। কৌশিক নিজে থেকে কিছু বলবে তার আগেই জামাল সাহেব প্রশ্ন করলেন, তুবা মামুনি কোথায়? ও কেন আমেনি? ময়না বেগম জবাব দিতে পারলেন না। কাজের চাপে মেয়েকে ডাকতে ভুলে গেছেন। তৎক্ষণাৎ রিয়া উঠে দাঁড়ালো। সবাইকে আশ্বাস দিয়ে বলল, আমি ডেকে আনছি ওকে। বলেই রিয়া দৌড়ে উপরে চলে গেল। বাড়ির গিন্নিরা খাবার পরিবেশনে ব্যস্ত হয়ে পড়লেন। মিনিটের মাথায় রিয়া দৌড়ে নিচে নেমে এলো। দৌড়ের গতি দেখে মনে হচ্ছে কোনো প্রতিযোগিতায় নেমেছে। রিয়া সিঁড়ি দিয়ে নামতে নামতে চিৎকার করে বলল, বড় চাচু, ছোট মা, তুবার গায়ে খুব জ্বর। ও কোনো কোথাও বলছে না। আচমকা রিয়ার কথাগুলো বিস্ফোরণ হলো পুরো ঘর জুড়ে। কৌশিক চমকে পেছনে ফিরে তাকালো। বুকটা হঠাৎ করেই মুচড়ে উঠল। চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল। অন্য কেউ ওঠার আগেই কৌশিক দৌড়ে চলে গেল তুবার ঘরে। পেছনে পেছনে বাকিরাও গেল। বাড়ির সবচেয়ে আদরের দুলালির জ্বর হয়েছে। এতে কি বাড়ির মানুষেরা ঠিক থাকতে পারে? না পারে না। কেউ ঠিক নেইও। এই যেমন মেয়ের চিন্তায় বাড়ির 3 কর্তা অস্থির হয়ে উঠেছেন। বাড়ির গিন্নিরা মেয়ের চারিদিকে বসে হাত পা মালিশ করে দিচ্ছেন। ভাই বোনেরা চিন্তিত মুখে তুবার মাথার কাছে দাঁড়িয়ে আছে। আর তুবা, সে তো জ্বরে অচেতন হয়ে বিছানার চাদরের সাথে লেপ্টে আছে। জামাল সাহেবের জারিতে 10 মিনিটের মাথায় বাড়িতে ডাক্তার এসে হাজির। পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন জ্বর উঠেছে 104 ডিগ্রি। ডাক্তার ওষুধপত্র লিখে দিয়ে বিদায় নিলেন। যাওয়ার আগে আশ্বাস দিয়ে গেলেন, কিছুই হয়নি। ওষুধ খেলেই জ্বর ভালো হয়ে যাবে। ডাক্তারের সান্ত্বনা বাণীতে স্বস্তি ফিরে পেল সবাই। রাতে তুবার কাছে থেকে গেল মৌমিতা। বাকিরা সবাই যার যার ঘরে চলে গেল। রাত তখন প্রায় 2টা ছুঁই ছুঁই। কৌশিক নিজের ঘরে পাগলের মতো ছটফট করছে। নির্ঘুম চোখ দুটো চিন্তায় বন্ধ হতে চাইছে না। পরিবারের উপস্থিতিতে তুবার কাছে যেতে পারেনি কৌশিক। এজন্য মনটা একটু বেশি আনচান আনচান করছে। শেষমেশ মনের সাথে দ্বন্দ্বে হেরে পা বাড়ালো তুবার ঘরের দিকে। কৌশিক জানে আজ মৌমিতা আছে তুবার সাথে। এই সুযোগটাই কাজে লাগালো। ধীরে সুস্থে তুবার ঘরের দরজার সামনে এসে 2 আঙুলের টোকায় ঠকঠক শব্দ করল। মৌমিতা এতক্ষণ ধরে জেগে থেকে মাত্রই একটু ঘুমিয়েছে। এমন সময় দরজায় টোকা পড়ায় উঠে দাঁড়ালো। হা করে হাই তুলতে তুলতে এসে দরজা খুলে দিল। দরজার সামনে কৌশিককে দেখে নিমেষেই ঘুম উড়ে গেল মৌমিতার।
ভ্রুকুচকে প্রশ্ন করল, এ কি ভাই, তুই এত রাতে? একটু বাইরে যা তো মৌ। কেন? দরকার আছে। মৌমিতা হকচকিয়ে গেল। আচমকা মাঝরাতে তার ভাইয়ের অন্যায় আবদার শুনে মাথা ঘুরে উঠল। একবার ঘাড় ঘুরিয়ে ঘুমন্ত তুবার দিকে তাকালো। তারপর ঘুরে কৌশিকের দিকে তাকালো। নিজের ভাইয়ের ব্যাকুল চাহনির অর্থ বুঝতে বিন্দু মাত্র বেগ পেতে হল না মৌমিতার। এছাড়া যমজ হওয়ায় একে অপরের মনের ভাব খুব সহজেই বুঝে যায় ওরা। মৌমিতা বেশ বুঝতে পারছে তার ভাইয়ের চাওয়া। তুবার প্রতি কৌশিকের দুর্বলতাও মৌমিতা টের পায়। কিন্তু এর পরিণাম কি? পরিবার কি মেনে নেবে? মৌমিতা ভয় ভয় চাহনিতে তাকিয়ে বলল, তুই ভুল করছিস ভাই। ঠিক ভুল আমি বুঝে নেব। তুই বের হ। বাবা জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে। তুই না বললে কেউ জানবে না। মৌমিতা হতাশ হলো। তর্ক করার ভাষা হারালো। হাল ছেড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে করা ভাষায় জানিয়ে দিল, সময় মাত্র 10 মিনিট। ঠিক 10 মিনিটের মাথায় আমি ফিরে আসব। যদি এর 1 মিনিটও এদিক সেদিকে হয় তাহলে আমি সবকিছু বাবাকে বলে দেব। কড়া ভাষায় কথাগুলো বলেই সেখানে থেকে চলে গেল মৌমিতা। কৌশিক শক্ত চোখে ওর যাওয়ার পানে তাকিয়ে রইল। বিড়বিড় করে বলল, শাকচুন্নি, চুড়াইল একটা। নিচু স্বরে মৌমিতাকে 2-4টা গালি দিয়ে দরজাটা আস্তে করে আটকে দিল কৌশিক। এরপর দ্রুত পায়ে চলে গেল তুবার কাছে। জ্বরে অচেতন তুবা লেপ্টে আছে বিছানার সাথে। মুখটা এই কয়েক ঘন্টার ব্যবধানেই কেমন শুকিয়ে গেছে। কৌশিকের বুকটা মুচড়ে উঠল। তুবার শুকনো মুখ ওর বুকে বিষাক্ত ছুরি বিধিয়ে দিল। কৌশিক একটানে তুবাকে নিজের সাথে জড়িয়ে নিল। শক্ত করে চেপে ধরল বুকের সাথে। তুবার আগুন উত্তাপ কপালে আলতো করে ঠোঁট ছোঁয়াল। সঙ্গে সঙ্গে জ্বলন্ত আগুনে ঝলসে গেল যেন ঠোঁট জোড়া। কৌশিকের চোখ জ্বলে উঠল। এক ফোঁটা অশ্রু ঝরে পড়ল চোখের কানিশ বেয়ে। কপালে পানির ছোঁয়া পেয়ে নড়েচড়ে উঠল তুবা। ভারী চোখের পাতা টেনে ছাড়ালো। ঘোলাটে চোখে সুদর্শন কৌশিকের মুখটা জ্বলে উঠল যেন। মাথার সামনে ঝুঁকিয়ে রাখায় কৌশিকের বর্বর সিল্কি চুলগুলো কপাল জুড়ে ছড়িয়ে আছে। তুবা অজ্ঞানে হাসল। কণ্ঠস্বর মাতালের মতো শোনালো, আপনি এসে গেছেন কৌশিক ভাই। কৌশিক উপর নিচ মাথা ঝাঁকালো। তুবা ঠোঁট ছড়িয়ে হাসল। দুর্বল 2 হাতে যথাসম্ভব শক্ত করে জড়িয়ে ধরল কৌশিককে। জ্বরের ঘোরে এলোমেলো কণ্ঠে বলল, আপনাকে আর যেতে দেব না কৌশিক ভাই। আমার সাথে বেঁধে রাখবো। ওই চিঠিও আপনাকে দেব না। না না না। কৌশিক আবারও তুবার আগুন উত্তপ্ত কপালে ঠোঁট ছোঁয়াল। অত্যন্ত ধীর কণ্ঠে ফিসফিস করে বলল, কোথাও যাব না জান। তুই বললেও যাব না। আমাকে বরং তোর কাছে বেঁধেই রাখো। কসম, সারা জীবন তোর কাছেই থাকবো। খুব কাছে। কোথাও যাব না জান। তুই বললেও যাব না। আমাকে বরং তোর কাছে বেঁধেই রাখো। কসম, সারা জীবন তোর কাছেই থাকবো। খুব কাছে। অত্যন্ত ঠান্ডা স্বরে বাক্যগুলো আওড়ালো কৌশিক। হাতের বন্ধন দৃঢ় করল। যেন বুকের চামড়া ভেদ করে তুবাকে ভেতরে টুকিয়ে নেয়ার প্রয়াস। অত্যাধিক চাপে হাঁসফাঁস করে উঠল তুবা। ওঠার চেষ্টা করল। বিড়বিড় করে আওড়ালো, উফ, ব্যথা লাগে। কৌশিক তবুও ছাড়ল না। কণ্ঠস্বর প্রতাবাদী শোনালো, লাগুক। আমাকে যে দফায় দফায় পোড়াস তার বেলায় আমার কি ব্যথা লাগে না? আমি কি কষ্ট পাই না? এই মাঝরাতে চুল ভেজা কেন তোর? আমার ইচ্ছে। সে তো বুঝতেই পারছি। ইচ্ছে করে জ্বর বাঁধিয়েছিস। এবার শক্ত করে জাপটে ধরে হাড়গোড় ভেঙে দেই। কি বলিস? অন্য কোনো শাস্তি দেয়ার তো অধিকার নেই আমার। সব অধিকার আপনারই। কৌশিক থমকে গেল। তীক্ষ্ণ চোখে তুবার মুখের দিকে তাকালো। নির্বিশেষ তাকিয়েই রইল কয়েক মুহূর্ত। তুবা তখনও চোখ বন্ধ করে বিড়বিড় করছে। কিছু কথা বোঝা যাচ্ছে, আবার কিছু জড়িয়ে যাচ্ছে। কৌশিক মাথা ঝুঁকিয়ে তুবার মুখের কাছে কান পেতে দিল। সঙ্গে সঙ্গে কানে ভেসে এলো হৃদয় শীতল করা কিছু মধুর বাক্য। আই লাভ ইউ কৌশিক ভাই। ভালোবাসি আপনাকে। আপনি কি আমাকে একটুও ভালোবাসেন না? কৌশিকের বুকে আচমকা প্রশান্তি ছড়িয়ে পড়ল। ভীষণ সুখ সুখ অনুভূতি হচ্ছে। তুবার আগুন উত্তপ্ত দেহটা বুকে জড়িয়েও ভেতরটা ঠান্ডা অনুভব হলো। কৌশিক আরো একটু ঝুঁকল। জ্বরে বেহুশ তুবার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমাকে ভালোবাসিস? তুবা চোখ বন্ধ রেখেই উপর নিচ মাথা ঝাঁকাল। কৌশিক আবারও প্রশ্ন করল, কতটা ভালোবাসিস? অনেক বেশি। বলতে বলতে তুবা হঠাৎ করেই ঠোঁট ভেঙে কেঁদে ফেলল। বন্ধ চোখের কার্নিশ বেয়ে ফুটন্ত গরম পানির ন্যায় অশ্রু ঝরে পড়ল। তুবা 2 হাতে কৌশিকের গলা জড়িয়ে ধরল। কৌশিকের গলার ভাঁজে মুখ গুজে ফুপিয়ে উঠল। আচমকা তুবার কান্না দেখে হকচকিয়ে গেল কৌশিক। ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করল, কাঁদছিস কেন? আমার কষ্ট হচ্ছে। খুব কষ্ট হচ্ছে। বুকে ব্যথা করছে। কান্না পাচ্ছে। আমি কি করব? আপনি কেন আমাকে ভালোবাসেন না? বলতে বলতে আবারও ফুপিয়ে উঠল। কৌশিক হালকা হাসল। তুবার মাথায় আলতো করে হাত বুলিয়ে ফিসফিস করে বলল, বহু কষ্টে অনুভূতিগুলো দমিয়ে রেখেছি। সেগুলো নিজ হাতে খুঁটলে খুঁটলে বের করছিস তো? আমার ভালোবাসা কিন্তু সহ্য করতে পারবি না। অতিষ্ঠ হয়ে উঠবি। তুবা কোনো জবাব দিল না। শান্ত নদীর মতো নিশ্চুপ রইল। গুনগুন করে কেটে গেল কিছু সময়।
কৌশিক তুবার মাথাটা এক হাতে উঁচু করে ধরল। কৌশিকের হাতের ওপর হেলে পড়ল তুবার মাথা। জ্বরটা মাথায় চড়ে গেছে মেয়েটার। গায়ের তাপমাত্রা হুড়হুড় করে বাড়ছে। এজন্য হয়তো হুঁশ ধরে রাখতে পারছে না। তুবার রোগাক্রান্ত শুকনো মুখটা কৌশিকের ভেতরটা নাড়িয়ে দিল। ব্যথায় জর্জরিত হলো বুক। তুবার ছেড়ে দেয়া শরীরটা নিজের সাথে যত্ন নিয়ে আগলে ধরল। কপালে আরো 2-3 বার ঠোঁট ছোঁয়াল। ধিমি সুরে ফিসফিস করে বলল, আই লাভ ইউ জান। আই লাভ ইউ ডেসপারেটলি। তুই নিজেও জানিস না আমি তোকে ঠিক কতটা ভালোবাসি। পাগলের মতো ভালোবাসি। এই দেখ না, জ্বর তোর গায়ে উঠেছে, অথচ বুক আমার পুড়ছে। তোর কষ্ট আমি সহ্য করতে পারছি না। বুকটা হাহাকার করছে। তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে আমার বুকের জ্বলন কমিয়ে দে জান। তোর দহনে আমি যে নিঃশেষ হয়ে যাচ্ছি। কৌশিকের কণ্ঠে ছিল এক বুক ব্যাকুলতা। এই মুহূর্তে তুবা হুঁশে থাকলে একজন পাগল প্রেমিকের বুকফাটা আর্তনাদ দেখতে পেত। ব্যাকুল দুই চোখে এক সাগর ভালোবাসা দেখতে পেত। মনের সকল সংশয়, সকল ভয় দূর হয়ে যেতে। কিন্তু অভাগী মেয়েটা এমন কোমল মুহূর্তে জ্ঞান হারিয়ে পড়ে আছে। মিনিটখানেকের মাথায় দরজায় টোকা পড়ল। সঙ্গে শোনা গেল মৌমিতার চিকন সুর, ভাই, তোর টাইম শেষ, দরজা খোল। কৌশিক ঘাড় ঘুরিয়ে তাকালো একবার। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে গেল। ইচ্ছে করছে মৌমিতার গলা টিপে ধরে ওর টাইমও শেষ করে দিতে। কৌশিকের একদমই মন চাইল না তুবাকে ছাড়তে। কিন্তু এভাবে থাকাও ঠিক হবে না। পাছে যদি বাড়ির কেউ জেনে যায়, তুবা চাপের মুখে পড়বে। নানান ভাবনা চিন্তা করে তুবাকে আস্তে করে শুইয়ে দিল কৌশিক। এরপর কাঁথা টেনে পুরো শরীর সুন্দর করে ঢেকে দিল। নিচে দাঁড়িয়ে নিজের টি শার্ট টেনে টুনে ঠিক করতে করতে দরজা খুলে দিল। সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকল মৌমিতা। সবার আগে তাকালো বিছানায় শুয়ে থাকা তুবার দিকে। এরপর ঘাড় ঘুরিয়ে তাকালো নিজের ভাইয়ের দিকে। কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করল, তোর কাজ শেষ? শেষ আর করতে দিলি কোথায়? খুলতে আর পড়তেই 10 মিনিট লেগে যায়। বাকি কাজ করব কখন? এত কম সময়ে কাজ হয়? ভাবলেশহীন ভঙ্গিতে জবাব দিল কৌশিক। মৌমিতার চোখ দুটো বড়বড় হয়ে গেল। দেখে মনে হচ্ছে চোখ দুটো যে কোনো সময় কোটর থেকে বেরিয়ে আসবে। মৌমিতা চিকন সুরে আর্তনাদ করে উঠল, মানে, কি করেছিস তুই ওর সাথে? ওর সাথে আজেবাজে কিছু করলে আমি কিন্তু তোকে ছাড়ব না বলে দিলাম। বলে বড় উপকার করলি। ছাড়িস না, তুই বরং আমার পা ধরে বসে থাক। মৌমিতার রাগে হিসহিস করে উঠল। দুরন্ত পায়ে তুবার কাছে গিয়ে একটানে কাঁথা সরিয়ে দিল। আচমকা কাঁথা সরিয়ে দেয় শীতে থরথরিয়ে কেঁপে উঠল তুবা। গায়ের জামা টেনে শীত নিবারণের চেষ্টা করল। সবকিছু ঠিকঠাক আছে দেখে মৌমিতার হৃদয় আরো কুঁচকে গেল। ঠিক সেই মুহূর্তে কৌশিক বিদ্রুপ করে বলে উঠল, ব্রেইনটা খুলে ওয়াশ করে আয়। ওটা নোংরায় ভরে গেছে। তোর বোনের সাথে আমি কিছুই করিনি। তাহলে এমন বললি কেন? আমার মুখ, আমার ইচ্ছা, আমি যা খুশি বলবো। তুই দিন দিন অসভ্য হয়ে যাচ্ছিস ভাই। কৌশিকের গা ছাড়া জবাব, তো সভ্য ছিলাম কবে? দুনিয়ার সামনে নিজেকে জেন্টেলম্যান হিসেবে প্রেজেন্ট করলেও তোর সামনে কখনো করিনি। মায়ের পেটে একসাথে ছিলাম, দুনিয়াতেও একসাথেই এসেছি। তোর তো আমাকে ভালো জানার কথা। জানি বলেই বলছি, তুই ভুল করছিস ভাই। আমি জানি না তোদের সম্পর্ক ঠিক কতদূর এগিয়ে গেছে। কিন্তু যতদূরই যাক থেমে যা। বাবা জানতে পারলে বাড়িতে ঝড় বয়ে যাবে। তুই আছিস কি করতে? ঝড় তুই থামাবি। মৌমিতা চেতে উঠল। কোমরে 2 হাত বেঁধে ঝগড়া করার ভঙ্গিতে বলল, তোর তো আমি 4 আনার উপকারও করব না। ভেবে বলছিস তো? দেখিস, ভবিষ্যতে আবার তোর আমার উপকার না লাগে। ভাষা খবর কানে এলো। পরীক্ষা শেষে তোর জন্য পাত্র দেখা শুরু হবে। ভাবছি ডক্টর রাতুলকে আমি বরং বিয়ের দাওয়াত দেই। কি বলিস? এই পর্যায়ে থতমত খেয়ে গেল মৌমিতা। অজানা ভয়ে বুক কেঁপে উঠল। বিয়ের কথা শুনে গলা শুকিয়ে গেল। রাতুলের সাথে মৌমিতার সম্পর্ক 2 বছর ধরে। কিন্তু এখনো মৌমিতা বাসায় জানানোর সাহস পায়নি। এরই মধ্যে জামাল সাহেব মেয়ের বিয়ে নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছেন। প্রেম ভালোবাসা জামাল সাহেবের অপছন্দ বিধায় মৌমিতা সাহস করে বলতেও পারছেন না ওর একজনকে পছন্দ। নানান চিন্তা ভাবনায় বুকে ভয়ে জেকে বসল মৌমিতার। বোনের এমন ভীতু মুখভঙ্গি দেখে বাঁকা হাসল কৌশিক। 1 পা 2 পা করে এগিয়ে এসে মৌমিতার হাত থেকে কাঁথাটা টান দিয়ে নিয়ে নিল। এরপর কাঁপতে থাকা তুবার গায়ে সুন্দর করে কাঁথা জড়িয়ে দিল। মাথায় আলতো করে হাত বুলিয়ে জ্বরে কাঁপতে থাকা তুবাকে সান্ত্বনা দিল। ঝুঁকে গিয়ে কপালে ছোট্ট করে চুমু খেল। ধীর কণ্ঠে ফিসফিস করে বলল, মাফ করে দিস জান। অধিকার থাকলে এই মুহূর্তে তোকে বুকে জড়িয়ে রাখতাম। নিজের সমস্ত উষ্ণতা তোর কাছে ঢেলে দিতাম। কিন্তু পারছি না। আমার হাত পা বাঁধা। ব্যর্থ চাহনি দিয়ে উঠে দাঁড়ালো কৌশিক। যাওয়ার আগে মৌমিতার মাথায় হালকা থাপ্পড় মেরে বলে গেল, ওর খেয়াল রাখিস। কথাটুকু বলা পর্যন্তই ছিল কৌশিক। এরপর ঝড়ের গতিতে ঘর থেকে বেরিয়ে গেল। মৌমিতা পেছনে থেকে নিচু স্বরে চেঁচিয়ে উঠল, তুই একটা আস্ত বেয়াদব। ভুলে যাস না আমি তোর বড় বোন। কৌশিক সে কথা কানেই তুলল না। ততক্ষণে সে বারান্দা পেরিয়ে নিজের ঘরে চলে গেছে।
দুই ভাই বোনের ঝগড়াঝাটিতে ইতিমধ্যে প্রায় ভোর হয়ে গেছে। সকালে বসার ঘরে পাথরের মতো বসে আছে তুবা, হাতে টিস্যুর বক্স। ঘুম ভেঙেছে একটু আগেই। ভোরের দিকে জ্বর ছেড়ে গেলেও শরীরটা বেশ দুর্বল, মাথাটাও ভীষণ ভারী হয়ে আছে, সেই সাথে ঠান্ডা তো ফ্রি। এজন্য টিস্যু পেপারের বক্স আর ময়লা ফেলার ছুরি কাছে নিয়েই বসে আছে। একটু পরেই সেখানে উপস্থিত হলেন জামাল সাহেব। তুবাকে দেখে ওর কাছেই গিয়ে বসলেন। বড় চাচুর দর্শন পেয়ে তুবা আহ্লাদে গদগদ হয়ে গেল। জামাল সাহেবের একটা বাহু দুই হাতে জড়িয়ে ধরে কাঁধে মাথা ঠেকালো। জামাল সাহেব আদুরের সুরে জিজ্ঞেস করলেন, এখন কেমন লাগছে আম্মু? ভালো চাচ্ছু, হেসে জবাব দিল তুবা। বিনিময়ে জামাল সাহেবও হাসলেন। একে একে বাড়ির প্রতিটা সদস্য ব্রেকফাস্টের জন্য উপস্থিত হলো। কৌশিক আর মৌমিতা আসলো সবার শেষে। সবাই একে একে নিজেদের চেয়ার টেনে বসল। যথারীতি তুবা কৌশিকের পাশের চেয়ারেই বসেছে। ময়না বেগম তুবার সামনে এক বাটি স্যুপ এনে দিলেন। জ্বরে মেয়েটার শরীর দুর্বল, স্যুপ খেলে শরীরে এনার্জি পাবে। মিনিটের ব্যবধানে সবাই খাওয়া শুরু করে দিয়েছে। চেয়ারে বসে মৌমিতা ঘুমে টুলে টুলে পড়ছে। তুবা এক চামচ স্যুপ মুখে দিয়ে কৌশিকের দিকে আর চোখে তাকালো। সঙ্গে সঙ্গে দুই ভ্রু কুঁচকে এক হয়ে গেল। কৌশিককে আজ কেমন যেন মাতাল মাতাল লাগছে। এলোমেলো চুলগুলো পুরো কপাল জুড়ে ছড়িয়ে আছে। চোখে মুখে তখনও ঘুমের রেশ বিদ্যমান। চোখ দুটো বেজায় লাল। তুবার অবুঝ মনে প্রশ্ন জাগল, লোকটার চেহারা এমন গাঁজাখোরের মতো হয়ে আছে কেন? রাতে ঘুম বাদ দিয়ে চুরি করতে গেছিল নাকি? তুবার মুখের কথা কেড়ে নিলেন কনকচাপা বেগম। ছেলের পেছনে হেসে দাঁড়িয়ে কপালে হাত রাখলেন। চিন্তিত কণ্ঠে বললেন, কি হইল আমার আব্বার? শরীর খারাপ নাকি? না মা, রাতে ঘুম ভালো হয়নি তাই, ছোট্ট করে জবাব দিল কৌশিক। কনকচাপা বেগম এবার ঢুকতে থাকা মেয়ের দিকে তাকালেন। ভ্রুকুচকে প্রশ্ন করলেন, আর তুই, তোর আবার কি হয়েছে? উফ মা, অসুস্থ রোগী নিয়ে থাকলে কি রাতে ঘুম হয়? আমারও ঘুম হয়নি, এখন খেয়ে গিয়ে ঘুমাবো, বিরক্তি নিয়ে জবাব দিল মৌমিতা। সত্য ঘটনা দুই ভাই বোনের পেটেই চাপা পড়ে রইল। খাওয়া দাওয়া শেষে সবাই যার যার মতো উঠে চলে গেল। টেবিলে পড়ে রইল শুধু তুবা। সে বরাবরই খাওয়াতে অনেক হিল। ভাতের প্রতিটা দানা গুনে গুনে খায় যেন। কৌশিক ইচ্ছে করেই দেরি করল। সবাই উঠে যাওয়ার পর সবার শেষে কৌশিক উঠে দাঁড়ালো। মাথা নিচু করে স্যুপ খেতে থাকা তুবার কপালে দুই আঙ্গুল দিয়ে স্পর্শ করল। কৌশিকের ছোঁয়া পেয়ে খাওয়া থামিয়ে দিয়ে মাথা তুলে তাকালো তুবা। কৌশিক গম্ভীর ভাবভঙ্গি নিয়ে তুবার জ্বর চেক করল। এরপর পকেট থেকে জ্বর এবং ঠান্ডার 2 পাতা ওষুধ বের করে তুবার সামনে রাখল। জগ থেকে পানি ঢেলে গ্লাসটাও তুবার সামনে এগিয়ে দিল। এরপর রাশভারী কণ্ঠে বলল, খাওয়া শেষে এগুলো খেয়ে নিবি। তুবা মুখে কিছু বলল না, শুধু মাথা দুলিয়ে সায় জানালো। কৌশিক সময় নিল না। এর পরপরই সেখানে থেকে প্রস্থান নিল। কয়েক কদম গিয়ে আবারও ফিরে এলো। টেবিলে একটা হাত রেখে অপর হাত তুবার বসে থাকা চেয়ারে রাখল। সামান্য ঝুঁকে বলল, আর শোন, বেশি ভাবার প্রয়োজন নেই তোর। সময় মতো সব উত্তর পায়ে হেঁটে তোর সামনে এসে হাজির হবে। তার আগেই এত ভেবে ছোট্ট ব্রেইনটা নষ্ট করিস না, আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। চিন্তিত তুবা তার চিন্তার ঝুড়ি নিয়ে খাটে পা মেলে বসে আছে। হাতে ধোয়া ওঠা গরম চায়ের কাপ, তাতে একটু একটু করে চুমুক দিচ্ছে আর আপন মনে চিন্তা করছে। গতকাল রাতের কিছু আবছা স্মৃতি দেখা দিচ্ছে তুবার চোখে। অবশ্য তুবার মতে সেগুলো ছিল নিছক স্বপ্ন। সেই স্বপ্নে কৌশিক এসেছিল, তুবাকে পরম আদরে বুকে টেনে নিয়েছিল, কপালে চুমু খেয়েছিল। তুবার মনে হলো ওদের মাঝে বেশ কিছুক্ষণ কোথাও হয়েছে, কিন্তু ঠিক কি কি কথা হয়েছে সেগুলো মনে করতে পারছে না। শুধু এটুকু মনে পড়ছে স্বপ্নে কৌশিক তুবাকে জান বলে সম্বোধন করেছিল। আর কিছু মনে নেই। স্বপ্নের এই কিছু অংশ মনে থাকা আর ইম্পর্ট্যান্ট অংশ ভুলে যাওয়ার বিষয়টা খুবই প্যারাদায়ক। তুবা অধৈর্য হলো, কিছু মনে করতে না পেরে অরুচি নিয়ে চায় চুমুক দিল। ঠিক এমন সময় টুনটান শব্দে তুবার ফোনটা বেজে উঠল। বাম হাতে চায়ের কাপটা ধরে ডান হাতে ফোনটা হাতে নিল তুবা। ফোনের লক খুলতেই স্ক্রিনের রবিন নামটা জলজল করে ভেসে উঠল। আরেক দফা বিরক্তি নেমে হেলো তুবার চেহারায়। এই রবিন ছেলেটা কলেজে নতুন এসেছে। অন্য একটা কলেজ থেকে ট্রান্সফার হয়ে তুবাদের কলেজে ভর্তি হয়েছে সপ্তাহ খানেক হচ্ছে। ছেলেটা আসার পর থেকেই তুবার পেছনে লেগে আছে। সবসময় আগে পিছে ঘুরঘুর করে। কিভাবে যেন তুবার নাম্বারটাও জোগাড় করেছে। তারপর থেকেই শুরু হয়েছে কারণে অকারণে ফোন মেসেজ। তুবার ভাবনার মাঝেই আবারও ফোনটা বেজে উঠল। বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করল তুবা। কানে চেপে ধরতেই ওপাশ থেকে শোনা গেল রবিনের উচ্ছ্বসিত কণ্ঠ, হেই কিউট ক্যাট, ফোন রিসিভ করতে দেরি করলে কেন? তুবার রাগ সপ্তম আসমানে উঠে গেল। ওর ফোনের কভারে একটা ধবধবে সাদা গলুমলু বিড়ালের ছবি আছে। সেটা দেখার পর থেকেই ছেলেটা তুবাকে কিউট ক্যাট বলে ডাকে। রাগে তুবা সবার আগে কভারটা টেনে খুলে ফ্লোরে ছুঁড়ে মারল। এরপর ফোনটা কানে ধরে গরম মেজাজে বলল, তোমার সাহস কি হলো অযথা আমাকে ফোন দেয়ার? রিল্যাক্স কিউট ক্যাট, এত রাগ করছো কেন? রাগের কারণ স্বয়ং তুমি।
পুরো তুমি তাই আমার রাগের একমাত্র কারণ। শেষবারের মতো বলছি, একদম আমাকে বিরক্ত করবে না। বিরক্ত কোথায় করছি? আমি তো শুধু তোমার সাথে কথা বলতে ফোন দিলাম। না, দিবে না। তোমার সাথে কথা বলতে আমি আগ্রহী নই। তুবার এমন কঠিন আচরণ রবিনের মনে গভীর দাগ কাটল। ছেলেটার কণ্ঠ ব্যথাতুর শোনালো। এত অবহেলা কেন করছো তুবা? তোমাকে ভালোবাসি তাই। কেন বাসো? আমি কি বলেছি বাঁচতে? লিসেন, একটা কথা কান খুলে শুনে রাখো। আমার মন আমি অলরেডি একজনকে দিয়ে বসে আছি। আর তাকে আমি অনেক বেশি ভালোবাসি। সুতরাং আমাকে বিরক্ত করা বন্ধ করো। এসব মিথ্যে কথা। আমার থেকে বাঁচতে তুমি মিথ্যে বলছো। বিশ্বাস অবিশ্বাস তোমার ব্যাপার। আমার জানানোর দায়িত্ব ছিল, জানিয়ে দিলাম। এরপরেও যদি আমার পেছনে খুরখুর করো তাহলে খুশি মেরে চেহারার নকশা বদলে দেব। রবিন বোধহয় হাসল। হাসি হাসি মুখে বলল, তোমার হাতে মার খেতেও রাজি আমি। তবুও তোমার পিছু ছাড়ব না। তুবার রাগে ফুসফুস করতে করতে ফোন কেটে দিল। ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে দুই হাতে চুল টেনে ধরল। একদিকে মেয়েটা এক কঠিন মানবের প্রেমে মজেছে, যেই পাষাণ মানুষটা শুধু স্বপ্নেই আসে, বাস্তবে ফিরেও তাকায় না। এই কঠিন মানবের মন পড়তে গিয়ে অর্ধেক বুদ্ধি খুইয়ে বসেছে তুবা। তার ওপর এই নতুন জঞ্জাল। পেছনই ছাড়ছে না। বিরক্তি এবং চরম হতাশায় দুবার মাথা ব্যথা শুরু হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে ঘরে আগমন ঘটল মৌমিতার। সে সোজা এসে তুবার গা ঘেঁষে শুয়ে পড়ল। মাথার নিচে এক হাত গুজে বলল, একটু আমার সাথে পার্লারে যাবি তুলতুল? তুবা চুল থেকে হাত নামালো। মৌমিতার দিকে ঘুরে বসে বলল, এখন পার্লারে কেন? চুল কাটতে যাব। তাছাড়া আরো কিছু কাজ আছে। পরশু তোর ভাইয়ার সাথে দেখা করতে যাব। তার আগে একটু রূপচর্চা করা লাগবে না? তুবা মৌমিতার পাশাপাশি উপর হয়ে শুল। রবিনের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলল। এক হাত কালে রেখে অর্ধেক উঁচু হয়ে বলল, ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে তাই না আপু? হ্যাঁ, ভীষণ ভালোবাসে। ইতস, তোমারই কপাল। আমার কপালে এসব নেই। তুবাকে বড্ড বেশি উদাস দেখালো। মৌমিতার চোখের দৃষ্টি শুরু হলো। বেশ কৌতূহল নিয়ে প্রশ্ন করল, আচ্ছা তুলতুল, তুই কি কাউকে পছন্দ করিস? তুবা দুই হাত একটার ওপর আরেকটা রেখে হাতের উল্টো পিঠে থুমনি রাখল। মনমরা হয়ে বলল, পছন্দ করলেই বাকি সব চাওয়া কি পূরণ হয়? আমাকে বলে দেখ, আমি তোর চাওয়া পূরণ করব। তুমি পারবে না আপু। তাছাড়া বাড়ির কেউ মেনে নেবে না। সবচেয়ে বড় কথা, আসল মানুষটাই মানবে না। তুবার মনটা আচমকা খারাপ হয়ে গেল। মৌমিতার আর বুঝতে বাকি নেই তুবা কার কথা বলছে। দুজনেই মনে মনে মন কলা খাচ্ছে, অথচ সেটা প্রকাশ করছে না। মৌমিতা হতাশ হলো। ধীরে সুস্থে উঠে বসল। তুবাকে টেনে তুলতে তুলতে বলল, হয়েছে, আর মন খারাপ করা লাগবে না। রেডি হ। পার্লার হয়ে আমরা একটু ঘুরেও আসবো। রিয়া বাড়ি থাকলে তোকে টানতাম না। এখন চল। তুবা সময় নিল না। ঝটপট তৈরি হতে চলে গেল। কৌশিক মাত্রই ঘুম থেকে উঠে বসার ঘরের সোফায় এসে বসেছে। এলোমেলো চুলগুলো পুরো কপাল জুড়ে ছড়িয়ে আছে। চোখে মুখে তখনও ঘুমের অবশিষ্ট রেশ লেগে আছে। ঠিক সেই মুহূর্তে একচোটে সিঁড়ি দিয়ে নামলো তুবা আর মৌমিতা। নামতে নামতে তুবা কৌশিকের ঘুম জড়ানো মুখের দিকে হাপিত্যেশ নয়নে তাকিয়ে রইল। তুবার ইচ্ছে করলো একবার আলতো হাতে কৌশিকের এলোমেলো চুলগুলো গুছিয়ে দিতে। কৌশিক এক পলক ওদের দিকে তাকিয়ে ঘরের দেয়াল ঘড়িতে নজর বুলালো। সময় এখন বেলা 11:30। এই অসময়ে দুজন সাজুগুজু করে কোথায় যাচ্ছে? কৌতূহল দমিয়ে রাখতে পারল না কৌশিক। রুক্ষ কণ্ঠে প্রশ্ন করল, এই অসময়ে কোথায় যাচ্ছিস দুজন? কৌশিকের কর্কশ কণ্ঠ শুনে মৌমিতা এবং তুবা দুজনেই থেমে গেল। মৌমিতা এগিয়ে এসে জবাব দিল, পার্লারে যাব। পার্লারে কি করতে? কি করতে মানে? মেয়েরা পার্লারে কেন যায়? কেন যায়? আমি জানি না। তুই বল। কৌশিকের তোতারা জবাব শুনে রেগে গেল মৌমিতা। রাগে চেঁচিয়ে উঠে বলল, সকাল সকাল পেছনে কেন লাগছিস আমার? কেন যাচ্ছিস বলে দিলেই হয়। তাহলে আর পেছনে লাগবো না। চুল কাটতে যাচ্ছি। হয়েছে। চুল কাটার কথা শুনে কৌশিকের মাথায় থপ করে আগুন জ্বলে উঠল। ঘাড় বাঁকিয়ে তাকালো তুবার দিকে। কঠিন দৃষ্টিতে পরখ করল তুবাকে। চুলগুলো মাত্রই কোমর ছাড়িয়ে একটু নিচে নেমেছে। অমনি সেগুলো কেটে আবারও কোমরের উপরে ওঠানোর শয়তানি চেপেছে মাথায়। কৌশিক ধৈর্য হারালো। আদালতের বিচারকের মতো রায় শোনালো, কোথাও যাওয়া চলবে না। তুবার চুল কাটা বারণ। আমার লম্বা চুল পছন্দ। তুই বারণ করার কে? কৌশিক রাগী চোখে তাকালো মৌমিতার দিকে। অবস্থা বেগতিক দেখে দুই ভাই বোনের মাঝে এসে দাঁড়ালো তুবা। কৌশিকের দিকে ঘুরে মিনমিন করে বলল, আমি চুল কাটবো না তো কৌশিক ভাই। আপু কাটবে শুধু। কৌশিক মৌমিতার থেকে নজর সরিয়ে তুবার দিকে তাকালো। ওই চোখে কিছু একটা ছিল। তুবা বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল। তুবাকে নজর লুকাতে দেখে কৌশিকের ঠোঁটের কোণে এক চিলতে হাসির দেখা মিলল। হাত দিয়ে এলোমেলো চুলগুলো ব্যাকব্রাশ করতে করতে বলল, চল, আমিও যাব। কৌশিক সঙ্গে যাবে শুনে তুবার মুখটা জলজল করে উঠল। মৌমিতা না করতে গিয়েও পারল না।
তুবার চোখ মুখের পরিবর্তন মৌমিতার নজর এড়ায়নি। তাই অনিচ্ছার সত্ত্বেও কৌশিকের সাথে যেতে রাজি হলো। তুবা এবং মৌমিতাকে পার্লারের সামনে নামিয়ে দিয়ে বাইরে গাড়িতে অপেক্ষা করছে কৌশিক। ইতিমধ্যে 2 ঘন্টা কেটে গেছে। এত সময় ধরে দুজন কি এমন রাজকার্য করছে কৌশিক ভেবে পায় না। শেষে অধৈর্য হয়ে ফোনে মনোযোগ দিল। এর প্রায় মিনিট 10 পর মৌমিতা আর তুবা পার্লার থেকে বের হলো। কৌশিক ফোন থেকে নজর সরিয়ে এক পলক তাকালো। সঙ্গে সঙ্গে সমতল হৃদয়ে কুঁচকে এক হয়ে গেল। তুবা এসেছিল চুল খুলে, কিন্তু বের হচ্ছে চুল বেঁধে। সেই সাথে ওড়না বেশ ভালো করেই মাথায় পেঁচিয়ে রেখেছে। একটু সন্দেহ হলেও খুব বেশি পাত্তা দিল না কৌশিক। হয়তো গরমের জন্য চুল বেঁধে রেখেছে। ওরা দুজন কাছাকাছি আসতেই কৌশিক নিজের পাশের দরজা খুলে দিয়ে বলল, তুবা, সামনে বসো। তুবা হকচকিয়ে দাঁড়িয়ে পড়ল। মৌমিতা এগিয়ে এসে বলল, সামনে বসবে মানে? পেছনে আমি একা বসবো নাকি? তো আমি কি তোদের ড্রাইভার? তোরা পেছনে আরাম করে বসে পুরো বিশ্ব ঘুরবি, আর আমি ড্রাইভার হয়ে গাড়ি চালাবো? সেটা হবে না। আমার পাশে কাউকে বসতে হবে। তাহলে আমিই বসি। হ্যাঁ, বসবি না কেন, বসো। মায়ের পেট থেকে আমার লেজ ধরে ঘুরে বেড়াচ্ছিস, এখন লেজ ছেড়ে দিলে হয়? বড় ভাই হই আমি তোর, তুই তো আমার লেজ ধরেই ঘুরবি। আয় বসো বসো। মৌমিতার রাগে গোজগোজ করতে করতে পেছনে গিয়ে বসল। দরজাটা দুম করে লাগিয়ে দিয়ে 2 হাত বুকে আড়াড়ি করে বাঁধল। তুবা অতিষ্ঠ ভঙ্গিতে কপাল চাপড়ালো। এই 2 ভাই বোনের পাল্লায় পড়লে সুস্থ মানুষও পাগল হয়ে যাবে। ঝগড়ার সমাপ্তি টানতে তুবা আর বেশি দেরি করল না। ঝটপট কৌশিকের পাশের সিটে বসে পড়ল। কৌশিক বাঁকা হেসে ড্রাইভিং সিটে গিয়ে বসল। গাড়ি স্টার্ট দিতেই ধুলো উড়িয়ে মুহূর্তেই স্থানত্যাগ করল। আপন গতিতে চলছে গাড়ি। ভেতরটা একদম নিশ্চুপ। তুবা ফোনে কারোর সাথে টেক্সট করাই ব্যস্ত। কৌশিক আর চোখে তাকালো একবার তুবার মোবাইল স্ক্রিনে, কিন্তু তেমন কিছু চোখে পড়ল না। নীরবতা ভঙ্গ করতে কৌশিক এক বাড়িয়ে বলে উঠল, হ্যাঁ রে মৌ, ঘন্টার পর ঘন্টা পার্লারে থেকে করলিটা কি? যেই হনুমানের মতো চেহারা নিয়ে গিয়েছিলি, সেই চেহারা নিয়েই তো ফিরেছিস। পরিবর্তনটা কোথায়? চোখ থাকলে তবে তো দেখবি। তোর তো চোখই নষ্ট। কৌশিক বাঁকা হাসল। আর চোখে ফোনে ব্যস্ত তুবার দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, সেটাও ঠিক। এই চোখ তো একজনকে ছাড়া আর কাউকে দেখতে পায় না। বলতে বলতে কৌশিকের নজর গেল তুবার ফোনের স্ক্রিনে। এক পলকে দেখা মিলল কিছু তিক্ত অনাকাঙ্ক্ষিত বাক্য। তুবা, আই লাভ ইউ। আমার তোমাকে চাই। মেসেজটাকে পাঠিয়েছে সেটা দেখার সুযোগ হলো না কৌশিকের। মনোযোগ ড্রাইভিং থেকে সরে গেল। চতুর নজর রাস্তা থেকে সরে তুবার ফোনে আটকে গেল। ঠিক সেই মুহূর্তে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। সামনে থেকে বড় একটা ট্রাক এসে মুখোমুখি হলো ছোট গাড়িটার। আচমকা এহেন কাণ্ডে চমকে উঠল মৌমিতা। আতঙ্কিত কণ্ঠে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, ভাই সামনে ট্রাক! কিন্তু ততক্ষণে পরিস্থিতি হাতের বাইরে। বিশালাকৃতির ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ছোট প্রাইভেট কারটার। সেকেন্ডের ব্যবধানে গাড়িটা 3 উল্টন দিয়ে ছিটকে দূরে গিয়ে পড়ল। পরপরই নিশ্চুপ হয়ে গেল পরিবেশ। মিনিট খানেক নীরবতার পর রাস্তার চারিদিক থেকে ছুটে এলো মানুষজন। ট্রাকটা ততক্ষণে স্থানত্যাগ করেছে। কৌশিক ভাঙা জানালার ভেতর দিয়ে কোনো মতে বাইরে বেরিয়ে এসেছে। মাথা ফেটে রক্ত বের হচ্ছে। আশেপাশের কিছুই অনুভব হচ্ছে না। মস্তিষ্ক ফাঁকা। মৌমিতা ততক্ষণে দরজা খুলে অর্ধেক বের হয়েছে। জ্ঞান থাকলেও 2 ভাই বোনের দেহ রক্তে ভিজে একাকার। কৌশিক টেনে মৌমিতাকে বাইরে বের করল। মৌমিতার গালে এক হাত রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুই ঠিক আছিস? ব্যথায় জর্জরিত দেহটা মৌমিতা ছেড়ে দিল পাকা রাস্তায়। কোনোমতে মাথা নাড়িয়ে বোঝালো সে ঠিক আছে। গলা টেনে জোর করে বলল, হ ভাই। তুবা। কৌশিকের তৎক্ষণাৎ মনে পড়ল তুবার কথা। মস্তিষ্ক সচল হলো। আচমকাই বুকটা মুচড়ে উঠল। ভুলেই বসল নিজের আঘাতের কথা। আধভাঙ্গা দরজাটা টেনে হিচড়ে সরিয়ে দিল। ভেতরে আটকে থাকা তুবার নিস্তেজ দেহটা টেনে বাইরে নিয়ে আসলো। নিচে পড়ায় তুবার আঘাতের পরিমাণ সবচেয়ে বেশি। এখনো জ্ঞান হারায়নি, তবে জ্ঞান হারাবে ভাব। লালা রক্তের রঞ্জিত তুবাকে দেখে বুকটা হাহাকার করে উঠল কৌশিকের। চোখ ফেটে কান্না পেল। হৃৎপিণ্ডে কেউ যেন গরম লোহার শিক ঢুকিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে তুবার নিস্তেজ দেহটা জাপটে ধরল বুকে। কণ্ঠস্বর বেজায় কাঁপছে, জান এই জান, চোখ খোল। জান তাকা আমার দিকে। এই তুবা, তুই শুনতে পাচ্ছিস আমার কথা? প্লিজ জান তাকা একবার। আমার খুব ভয় করছে। প্লিজ চোখ বন্ধ করবি না। তুবা, চোখ খোল। কৌশিকের আহাজারিতে চারিপাশ ভারী হয়ে উঠল। তুবার চোখ তখন প্রায় বুঝেই এসেছে। জ্ঞান হারানোর শেষ মুহূর্তে কৌশিকের মুখে জান ডাক তুবার মস্তিষ্কে আলোড়ন সৃষ্টি করল। মনে পড়ে গেল সেই স্বপ্নের কথা। এর মানে সেটা স্বপ্ন ছিল না, বাস্তব ছিল। তুবার আর কোনো কিছু বুঝতে বাকি নেই। অসময়ে হলেও কাঙ্ক্ষিত উত্তর সে পেয়ে গেছে। শেষ মুহূর্তে তুবার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। প্রশান্তির একটা শ্বাস টেনে দেহের ভার ছেড়ে দিল কৌশিকের বুকে। ফিনাইলের কড়া গন্ধে হসপিটালের চারিধার মম করছে। থেকে থেকে শোনা যাচ্ছে স্বজনদের বুকফাটা আর্তনাদ।
বাহারি কণ্ঠের হাহাকার বাড়ি খাচ্ছে প্রতিটি দেয়ালে দেয়ালে। দোতলার একদম কোণার দিকের একটা রুমে অচেতন অবস্থায় আছে তুবা। ছোটখাটো বেডের সাথে দেহটা লেপ্টে আছে। গোলগাল সুন্দর মুখটা শুকনো ফ্যাকাশে হয়ে আছে। ফর্সা দেহে হাজারো রক্তের ছাপ। পাশেই বসে কৌশিক। তুবার একটা হাত শক্ত করে ধরে বসে আছে। মাথা ফেটে চৌচির। পুরো কপাল সাদা রঙের ব্যান্ডেজে মুড়িয়ে রাখা। চোখ দুটো বেজায় লাল। চেহারার রং ফ্যাকাশে। বুকটা থেকে থেকে মুচড়ে উঠছে। চোখ ভিজে উঠতে চাইছে। কিন্তু পুরুষের যে কান্না করা বারণ। কান্না তো দুর্বলতার প্রতীক। পুরুষেরা তো দুর্বল হয় না, তারা যে সবচাইতে শক্ত। কৌশিক একদৃষ্টে তুবার মুখের দিকে তাকিয়ে কান্না আটকে রেখেছে। চোখের পলক ফেলতেও যেন ভুলে গেছে। পাশেই একজন নার্স তুবার ক্ষত জায়গায় ব্যান্ডেজ করে দিচ্ছে। এমন সময় সেখানে মৌমিতা উপস্থিত হলো। সে রাতুলের কেবিনে ছিল। কৌশিককে হাজারবার বলেও তুবার কাছ থেকে সরাতে পারেনি। শেষে উপায় না পেয়ে কৌশিককে রেখেই রাতুলের সাথে গিয়েছিল মৌমিতা। ঘুমন্ত তুবার দিকে এক পলক তাকিয়ে আলতো করে কৌশিকের কাঁধে হাত রাখল মৌমিতা। কৌশিক ঘাড় ঘুরিয়ে এক পলক তাকালো। এরপর আচমকাই দাঁড়িয়ে থাকা মৌমিতার কোমর জড়িয়ে ধরল কৌশিক। বোনকে কাছে পেয়ে এতক্ষণের ধরে রাখা ধৈর্য এবার গলে গলে পড়ছে কৌশিকের। দেহটাও মৃদু কাঁপছে। মৌমিতা অনুভব করল তার পেটের দিকের কামিজ গরম পানিতে ভেজে যাচ্ছে। বুকটা হুহু করে উঠল মৌমিতার। কৌশিকের পিঠে হাত বুলিয়ে সান্ত্বনার স্বরে বলল, থামো ভাই, এভাবে ভেঙে পড়লে চলবে। ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট তো, তুবা ঠিক হয়ে যাবে। কৌশিক মৌমিতাকে ছেড়ে সোজা হলো। চোখ দুটো ভেজা। মিনিটের ব্যবধানেই নিঃশব্দে কেঁদে নিয়েছে ছেলেটা। চেহারায় স্পষ্ট অপরাধবোধ। কণ্ঠস্বর করুন, সব দোষ আমার। আমার উচিত ছিল আরো একটু সতর্ক হওয়া। তুই ইচ্ছা করে কিছু করিসনি ভাই, পুরোটাই একটা অ্যাক্সিডেন্ট। প্লিজ নিজেকে দোষারোপ করা বন্ধ কর। কৌশিক থামল। মৌমিতা তুবার কাছে গিয়ে বসল। ঘুমন্ত তুবার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল। এরপর কৌশিকের দিকে তাকিয়ে বলল, অনুভূতি লুকাতে শেখ ভাই, এত সিরিয়াস হওয়া চলবে না। বাসায় কিন্তু তোদের সম্পর্ককে মেনে নেবে না। আগে হোক বা পরে, তোদের আলাদা হতেই হবে। অসম্ভব। আচমকা গর্জে উঠল কৌশিক। চোখ দুটো হঠাৎ করেই জ্বলে উঠল। তুবার ধরে রাখা হাতের বন্ধন শক্ত হলো। দাঁতে দাঁত চেপে কঠিন স্বরে কৌশিক বলল, দেহে প্রাণ থাকতে তুবাকে ছাড়া সম্ভব নয়। অন্য কিছু বল। মৌমিতা কথা বলার ভাষা হারালো। কি বা বলবে? দুটো মানুষই একে অপরকে ভালোবাসে। তাছাড়া আজকের ঘটনার পর মৌমিতা বেশ বুঝতে পারছে কৌশিক তুবাকে নিয়ে ঠিক কতটা সিরিয়াস। এখন সবকিছুই ভাগ্যের হাতে। যা হবে দেখা যাবে। ভুইয়া মঞ্জিলে শোকের ছায়া নেমে এসেছে। একসাথে বাড়ির তিন দুলাল দুলালি ক্ষত বিক্ষত দেহে বাড়ি ফিরেছে। বিশেষ করে তুবার অবস্থা দেখে জামাল সাহেব আহাজারি করে উঠলেন। হায় হায় করতে করতে বুক চাপড়ালেন। বাড়ির সবচেয়ে ছোট সদস্য তুবা। আহারে কতই না আঘাত পেয়েছে বাচ্চাটা। এতটুকুন মেয়ে কি এত ব্যথা সইতে পারে? রাগে দুঃখে ছেলেকে খানিকক্ষণ ধমকালেন। তার মতে ছেলের বেখেয়ালিপনার জন্যই এই দুর্ঘটনা। কৌশিক চুপচাপ মাথা নিচু করে বসে আছে শুধু। অপরাধবোধ ছেলেটাকে কুরে কুরে খাচ্ছে। ছেলের শুকনো মুখ দেখে জামাল সাহেব আর বেশি রাগারাগি করতে পারলেন না। শুধু কর্কশ গলায় বললেন, যাও ঘরে যাও, তোমার বিশ্রামের প্রয়োজন। এই পর্যায়ে কৌশিক নিচু করে রাখা মাথাটা তুলল। বিছানায় ঘুমন্ত তুবার মুখের দিকে এক পলক তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বিছানার সাথে হেলান দিয়ে বসে তুবার ফোনটা ঘাটাঘাটি করছে কৌশিক। হসপিটাল থেকে আসার সময় ফোনটা নিজের কাছে রেখেছে। বেশ সময় নিয়ে তুবার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার ভালো করে চেক করল কৌশিক। মুহূর্তের ব্যবধানে কাঙ্ক্ষিত জিনিস পেয়ে গেল। রবিন নামে সেভ করা নাম্বার। এই নাম্বার থেকে তুবার ফোনে অসংখ্য মেসেজ এসেছে। মেসেজের ধরনে স্পষ্ট বোঝা যাচ্ছে ছেলেটা তুবাকে পটানোর ব্যাপক চেষ্টা করছে। মেসেজগুলো দেখে কৌশিকের মাথায় দপ করে আগুন জ্বলে উঠল। রাগে শরীর থরথর করে কাঁপছে। রাগ কন্ট্রোল করতে না পেরে ফোনটা শূন্যায় তুলল আছাড় মারতে। মারতে গিয়েও থেমে গেল। ঠোঁট কামড়ে ধরে কিছু একটা ভাবল। এরপর তুবার হোয়াটসঅ্যাপ থেকে রুবিনকে একটা মেসেজ পাঠালো। আগামীকাল সকাল 10টায় বটতলায় দেখা করো তো, কথা আছে। মেসেজটা পাঠানোর সঙ্গে সঙ্গে রিপ্লাই এলো, হেই কিউট ক্যাট, তুমি নিজে থেকে আমাকে মেসেজ দিয়েছ। ওহ মাই গড, আমি কি স্বপ্ন দেখছি? আম সো হ্যাপি। ছেলেটার উত্তেজনা দেখে দাঁত কিরমির করে উঠল কৌশিক। রাগে হিসহিস করতে করতে বিড়বিড় করল, একবার শুধু আয় বেটা, তোর উত্তেজনায় বরফ ফেলে ঠান্ডা করে দেব। তারপর বলিস হ্যাপি নাকি স্যাড। আমার সম্পদের দিকে চোখ তুলে তাকিয়েছিস, এত দুঃসাহস? তোর চোখ দুটো তুলে আমি মার্বেল খেলব। রাত তখন প্রায় 11টার কাছাকাছি। তুবার জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। চোখ দুটো খোলার পর থেকে তুবার নিজেকে কেমন যেন এতিম এতিম লাগছে। বাপ মা পরিবার থাকার পরেও মনে হচ্ছে চারিদিক কেমন যেন ফাঁকা, কিছু একটা নেই। অনেক ভাবনা চিন্তা করে তুবা আবিষ্কার করলো নিজের ফোনটা কাছে নেই। ফোন ছাড়া মানুষ আবার এক মুহূর্তও থাকতে পারে নাকি? তুবাও পারছে না।
সেই থেকে পাগলের মতো ফোনটা খুঁজে চলেছে। মৌমিতাকে জিজ্ঞেস করায় সে বলল জিনিসপত্র সব কৌশিকের কাছে ছিল। ব্যাস এতেই তুবার বুকের ধুকপুকানি বেড়ে গেল। লোকটা আবার ওর ফোন চেক করবে না তো? 7-5 ভাবতে ভাবতে রাত গভীর হলো। ময়না বেগম রাতে মেয়ের কাছে থাকতে চেয়েছিলেন, কিন্তু তুবা থাকতে দেয়নি। বহুত কসরত করে মাকে ঘরে পাঠিয়ে দিয়েছে। এরপর থেকে অপেক্ষা করছে বাড়ির সকলের ঘুমানোর। রাত তখন প্রায় 12টা ছুঁই ছুঁই। তুবা ব্যথাতুর দেহটা টেনে খাট থেকে নিচে নামালো। ধীরে সুষ্ঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে গেল দরজার কাছে। আস্তে করে বাইরে বের হয়ে বারান্দা দিয়ে নিচতলায় উকি দিল। প্রত্যেকটা ঘরের লাইট বন্ধ, অর্থাৎ এই মুহূর্তে সবাই ঘুম। তুবা ফোঁস করে লম্বা শ্বাস ছাড়ল। এরপর পা টিপে টিপে গেল কৌশিকের ঘরের দিকে। দরজাটা এখনো বন্ধ করেনি কৌশিক, শুধু চাপিয়ে রেখেছে। তুবা দরজার সামান্য ফাঁক গুলিয়ে উকি দিল। কৌশিক বড় জানালার সামনে শটান হয়ে দাঁড়িয়ে আছে। চোখ দুটো খোলা আকাশে নিবন্ধ, 2 হাত ট্রাউজারের পকেট গুজে রাখা। কোমরের ওপর থেকে উপরের অংশ সম্পূর্ণ উন্মুক্ত। তুবা সুর চোখে কৌশিকের নগ্ন পিঠের দিকে তাকালো। সুঠাম দেহটা চোখে বিঁধে থাকার মতো। 2 হাতের শক্ত মাসলস গুলো ফুলে ফুলে আছে। তুবার নজর আটকে গেল কৌশিকের সুঠাম দেহে। বলেই বসল সে এখানে কেন এসেছে। ঠিক সেই মুহূর্তে আচমকা কৌশিক পেছনে না ফিরেই বলে উঠল, তুবা, চোরের মতো উকিঝুঁকি না মেরে সোজা ঘরে আয়। এই ঘরের দরজা তোর জন্য উন্মুক্ত। তুবা হকচকিয়ে গেল, চোয়াল ঝুলে পড়ল। লোকটা পেছনে না ফিরে কিভাবে বুঝল দরজার কাছে তুবা আছে? এই লোকের পেছনেও দুটো চোখ আছে নাকি? তুবা দরজা ঠেলে ভেতরে ঢুকল। গুটি গুটি পায়ে এগিয়ে আসতে আসতে বলল, আপনি কিভাবে জানলেন দরজার বাইরে আমি আছি? অন্য কেউ তো হতে পারে। কৌশিকের নজর তখনও খোলা আকাশে স্থির। সেদিকে দৃষ্টি রেখেই কৌশিক জবাব দিল, তোর উপস্থিতি টের পেতে আমার তোকে দেখার প্রয়োজন নেই, শুধু অনুভূতিই যথেষ্ট। তুবা পাত্তা দিল না সেই কথায়। কৌশিকের কথা সম্পূর্ণ উপেক্ষা করে নিজ উদ্যোগে বলল, আমার ফোন কেন নিজের কাছে রেখেছেন? ওটা ফিরিয়ে দিন, আমার খালি খালি লাগছে। আচমকা তুবাকে একটানে দেয়ালের সাথে ঠেসে ধরল কৌশিক। ব্যথাতুর দেহটা দেয়ালে ধাক্কা খেয়ে ব্যথা দ্বিগুণ বেড়ে গেল তুবার। সঙ্গে সঙ্গে 2 হাত মুঠো করে চোখ খিচে বন্ধ করে নিল মেয়েটা। তুবার 2 বাহু চেপে ধরে দাঁতের দাঁত চেপে কৌশিক বলল, গত 4 দিন ধরে একটা ছেলে তোকে বিরক্ত করছে, অথচ এই কথা আমি আজকে জানতে পারলাম। কথা লুকানো শিখে গেছিস, সাহস খুব বেড়ে গেছে তোর। দেব নাকি সাহসের দফারফা করে? কৌশিকের কথার মাঝেই আচমকা তুবা এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে ফেলল। 2 পায়ের পাতায় ভর দিয়ে উঁচু হয়ে ঝুঁকে থাকা কৌশিকের ওষ্ঠে ওষ্ঠ ছুঁয়ে দিল। সেই ছোঁয়ার স্থায়িত্ব খুব বেশি সময় ছিল না, এই বড়জোর 3 কি 4 সেকেন্ড। এরপর সঙ্গে সঙ্গে তুবা স্বাভাবিক হয়ে দাঁড়ালো। ফিসফিস করে বলল, করুন দফারফা, আমিও দেখতে চাই। কৌশিকের মাথা হ্যাং হয়ে গেল। ওষ্ঠে এখনো গরম গরম ভাব অনুভব হচ্ছে। মুহূর্তেই কি ঘটে গেল বুঝতে তার মিনিট খানেক সময় লাগলো। যখনই বুঝতে পারল পুরো ঘটনা তখন কৌশিকের ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখার দেখা মিলল। কৌশিক তুবাকে ছেড়ে দিল। পেছনে ঘুরে ডান হাতে মাথায় চুল খামচে ধরে পেছনে ঠেলে দিল। এর পরপরই হুট করে ঘুরে তাকালো। তুবার 2 পাশের দেয়ালে হাত রেখে তুবাকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে নিল। মাথাটা ঝুঁকিয়ে তুবার মুখোমুখি হয়ে বলল, দিলি তো রাগের 12টা বাজিয়ে। হ্যাঁ দিলাম, আবার রাগ দেখালে আবারও দেব। তুবার ভয়হীন চোখের দিকে কয়েক সেকেন্ড নির্বিশেষ তাকিয়ে রইল কৌশিক। কণ্ঠের রুক্ষতা কমে গেল। অত্যন্ত কোমল কণ্ঠে আওড়ালো, উস্কে দিচ্ছিস তো? মনটাকে শত শত দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রেখেছিলাম, তুই নিজ হাতে এক এক করে দড়িগুলো খুলে দিচ্ছিস। যেদিন মনটা পুরোপুরি বাঁধন ছাড়া হয়ে যাবে না, সেদিন কিন্তু তোর নিস্তার নেই। আমি নিস্তার চাইও না। কৌশিকের কথার বিপরীতে চোখে চোখ রেখে জবাব দিল তুবা। কৌশিক ঠোঁট কামড়ে হাসল। তুবার পুরো মুখ জুড়ে দক্ষ নজর জোড়ার সময় নিয়ে বিচরণ চালালো। নজর ঘুরাতে গিয়ে কৌশিকের চোখ আটকে গেল তুবার পাতলা নরম ওষ্ঠে। সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে শুকনো ঢোক দিল কৌশিক। দেয়াল থেকে হাত সরিয়ে সরে দাঁড়ালো। পকেট থেকে তুবার ফোনটা বের করে এগিয়ে দিয়ে বলল, ঘরে যা, এখানে আর এক মুহূর্তও থাকবি না, আমি কন্ট্রোল হারাচ্ছি। তুবা আর দাঁড়ালো না, বাধ্য মেয়ের মতো ফোনটা নিয়ে দরজার দিকে পা বাড়ালো। কয়েক কদম গিয়ে একবার ঘাড় ঘুরিয়ে ফিরে চাইল। কৌশিকের উন্মুক্ত সুঠাম দেহে আরো একবার নজর বুলালো। এরপর লজ্জা পাওয়ার ভঙ্গিতে সেখানে থেকে প্রস্থান নিল। তুবার লাজুক চাহনি দেখে ঠোঁট কামড়ে হাসল কৌশিক। হাসির দাপুটে দেহটা সামান্য দুলে উঠল। এর পরপরই আচমকা চোয়াল জোড়া শক্ত করে ফেলল। রবিন নামটা আবারও কৌশিকের ব্রেনে টোকা দিচ্ছে। রাগে শরীর জ্বলে যাচ্ছে কৌশিকের। ইচ্ছে করছে ছেলেটাকে জ্যান্ত পুঁতে ফেলতে। 7 সকালে ভুইয়া মঞ্জিলে আগমন ঘটল রাইমার। কৌশিক মৌমিতার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে ছুটতে ছুটতে চলে এসেছে মেয়েটা। মূলত এসেছে কৌশিকের টানে। প্রিয় মানুষকে নিয়ে এমন লম্হর্ষক খবর শুনে কোনো মেয়ের পক্ষে কি ঠিক থাকা সম্ভব? রাইমাও পারেনি ঠিক থাকতে। সেই রাত থেকে ছটফট করছে বাড়িতে আসার জন্য।
কিন্তু গভীর রাত হওয়ায় তার বাবা মা আসতে দেয়নি। নিরুপায় হয়ে ছটফট করতে করতে রাতটুকু পার করেছে রাইমা। এরপর ভোরের আলো ফুটতে না ফুটতেই ছুটে চলে এসেছে এই বাড়ি। তার বাবা মা আসবে আরো কিছুক্ষণ পরে। ভুইয়া মঞ্জিলে কদম রাখার পর থেকেই রাইমা ব্যাকুল নয়নে খুঁজে চলেছে কৌশিককে। তাকে এক নজর না দেখা পর্যন্ত চোখ জোড়া শান্তি পাচ্ছে না। খবর পেয়ে মৌমিতা সবার আগে নিচে নেমে এলো। একে একে রিয়া, নীরব সহ বাড়ির রমণীরাও হাজির হলেন। বসার ঘরে ছোটখাটো একটা আড্ডার আসর বসে গেল। রমণীদের হাসির শব্দে বাড়ির দেয়ালগুলো ঝংকার তুলছে যেন। তুবা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। ঠিক এমন সময় কানে হালকা পাতলা হাসির ছন্দ বাড়ি খেল। সঙ্গে সঙ্গে ঘুমটা ছুটে গেল তুবার। পিটপিট করে চোখ মেলে তাকিয়ে ঘরের দেয়াল ঘড়িতে নজর বুলালো। সবে সকাল 6টা। এত সকালে এমন হাহাহিহি করে বাড়ির শব্দ দূষণ করছে কারা? ভাবতে ভাবতে উঠে বসল তুবা। আঘাতপ্রাপ্ত জায়গাগুলোর ব্যথা অনেকটাই কমে গেছে। এখন হাঁটতেও খুব একটা কষ্ট হয় না। তুবা দুম করে উঠে দাঁড়ালো। এলোমেলো চুলগুলো দুই হাতে পেঁচিয়ে খোপা করতে করতে বেরিয়ে গেল ঘর থেকে। দোতলার বারান্দায় দাঁড়িয়ে সবার আগে বসার ঘরে উকি দিল। ঠিক এমন সময় বড় সোফায় মৌমিতার পাশের রাইমাকে দেখে চোখ মুখ কুঁচকে গেল তুবার। বিরক্তিতে গলা তেতো হয়ে এলো। এই মেয়েটাকে তুবা একদম পছন্দ করে না। আর সেদিন কৌশিককে ওই চিঠিটা দেওয়ার পর থেকে তো তুবা ওকে সহ্যই করতে পারছে না। দুই কোমরে হাত রেখে ফুস করে নিঃশ্বাস ছাড়ল তুবা। এই আপদটাকে খাট থেকে নামানোর ফন্দি খুঁজল। কিন্তু সদ্য ঘুম থেকে ওঠা তুবার দুর্বল মস্তিষ্ক শক্তপোক্ত কোনো উপায় বের করে দিতে পারল না। তুবা হতাশ হলো। ক্লান্ত ভঙ্গিতে পা টেনে টেনে হাঁটা দিল কৌশিকের ঘরের দিকে। কৌশিক সচরাচর তার ঘরের দরজা লক করে না। তার কারণ একটাই। দিনের রাতে কারণে অকারণে তুবা এই ঘরে উকিঝুঁকি মারে। ওর উকিঝুঁকি মারাতে যাতে ব্যাঘাত না ঘটে এজন্য কৌশিক ঘরের দরজা খোলাই রাখে। আজও তার ব্যতিক্রম হয়নি। এই যেমন দরজাটা শুধু চাপিয়ে রাখা। সেই চাপানো দরজাটা আলতো হাতে একটু ফাঁক করে ঘরের ভেতর উকি দিল তুবা। এরপরই টুক করে ঘরে ঢুকে পড়ল। গুটি গুটি পায়ে এগিয়ে গেল খাটের কাছাকাছি। সঙ্গে সঙ্গে চোখ আটকে গেল বর্ষর আলিশান বিছানায়। কোমর পর্যন্ত পাতলা চাদর টেনে ঘুমিয়ে আছে কৌশিক। পেটানো শরীরটা পুরোপুরি উন্মুক্ত। পেটের শক্ত পেশিগুলোর ভাঁজ নিঃশ্বাসের সাথে সাথে ওঠানামা করছে। এলোমেলো চুলগুলো কপাল জুড়ে ছড়িয়ে আছে। ঘুমন্ত অবস্থায় একটু বেশি আকর্ষণীয় লাগছে যেন। তুবাকেই হারালো। অবাধ্য হলো চোখের চাহনি। বখাটেদের মতো চোখ দিয়েই ছাপ বসিয়ে দিল কৌশিকের দেহে। শক্ত পুরুষালী দেহটা একবার ছুঁয়ে দেখার বাসনা জাগল মনে। সেই বাসনা মেটাতে তুবার সামনে হাত বাড়ালো। চিকন তর্জনীটা আস্তে করে রাখলো কৌশিকের বুকে। অত্যন্ত সাবধানে আলতো করে আঙ্গুল ছোঁয়ালো বুকের মাঝখানটায়। ছুঁয়ে দিয়ে তুবা নিজেই কেঁপে উঠল। আচমকা কৌশিক হুট করেই চোখ মেলে তাকালো। সেকেন্ডের ব্যবধানে বুকের ওপর রাখা তুবার হাতটা খপ করে ধরে একটানে নিজের নিচে ফেলে দিল। কৌশিকের এমন অতর্কিত আক্রমণে হকচকিয়ে গেল তুবা। স্থির হয়ে বিছানায় লেপ্টে রইল। তুবার দুই পাশে দুই হাত রেখে সামনে ঝুঁকে গেল কৌশিক। চোখে মুখে তখনও অল্প স্বল্প ঘুমের রেশ। কণ্ঠ ঘুম জড়ানো। এই সাত সকালে আমার ঘরে কি তোর? আমার ঘুমের ফায়দা ওঠাতে এসেছিস? কৌশিকের এহেন প্রশ্নে তুবা বাক্রুদ্ধ হয়ে পড়ল। চোখের আকার ধারণ করল বৃহৎ। যেন ঠুস করে মণি দুটো চোখ থেকে বেরিয়ে আসবে। তুবা অবাক সুরে বলল, কি সব আজেবাজে কথা? ফায়দা ওঠাবো মানে? মানেটা আমার চেয়ে ভালো তুই জানিস। এসেছিস তো আমার ইজ্জত হরণ করতে। তাই তো এখানে সেখানে ছুঁয়ে দিচ্ছিলি। পুরুষ মানুষের ইজ্জত আবার কেউ কিভাবে হরণ করে? যত সব আজগুবি কথা। আমি তো শুধু দেখতে এসেছিলাম। উফফ জান, এতে এত লুকোচুরি কেন? দেখতে চাইলে সোজা আমাকে বলবি। তোর জন্য এই ঘর, এই বাড়ি, আমার জীবন, আমার মন এমনকি এই দেহটাও উন্মুক্ত। যদিও ভেবেছিলাম এসব দেখা দেখি বিয়ের পরে করব। কিন্তু তুই চাইলে আমি এখনো দেখাতে রাজি। বল, দেখাবো। কৌশিকের লাগাম ছাড়ার কথা শুনে লজ্জায় গুটিয়ে গেল তুবা। মিনিটের ব্যবধানে দুই গাল লাল হয়ে এলো। কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। অস্বস্তিতে হাঁসফাঁস করে উঠল তুবা। দুই হাতে কৌশিকের বুকে ধাক্কা দিয়ে বলল, সরুন তো, আমার গরম লাগছে। সে কি? মাঝে তো 1 ফুটের দূরত্ব বজায় রেখেছি। তাহলে গরম লাগছে কিভাবে? জানি না, সরুন। এক প্রকার ধাক্কা দিয়েই কৌশিককে সরিয়ে দিল তুবা। উঠে বসে দুই হাতে গাল চেপে ধরল। গাল দুটো কেমন গরম হয়ে গেছে। কৌশিক মাথার নিচে দুই হাত গুজে দিয়ে ঠোঁট কামড়ে হাসছে। তুবাকে হাঁসফাঁস করতে দেখে হাসতে হাসতে বলল, রিল্যাক্স। আর মজা করব না। এবার বল, এই সাত সকালে আমার কাছে কি চাই? চাইলেই কি দিবেন? তোর কোনো চাওয়া অপূর্ণ রেখেছি আমি। তুই চাইলে এই চানটাও তোর হাতে তুলে দিতে প্রস্তুত। একবার বলেই দেখ। তুবা যেন সুযোগ পেয়ে গেল। দুম করে উঠে দাঁড়ালো। দুই হাত বুকে আড়াড়ি ভাঁজ করে মুখ ফুলিয়ে বলল, রাইমা আপু এসেছে। আসতেই পারে। এটা ওর ফুপুর বাড়ি। বাড়িটা তার ফুপুর হলেও ফুপুর জন্য তো আর আসেনি। এসেছে ফুপুর ছেলের জন্য। এক বুক আক্রোশ নিয়ে নাক ফুলিয়ে কথাগুলো বলল তুবা।
কৌশিকের সমতল হৃদয় এবার বেজায় কুঁচকে গেল। তোদের মেয়েদের ছলাকলা বোঝা বড় দায়। সোজা কথা পেঁচিয়ে পেঁচিয়ে বিনুনি গাথিস। সরাসরি বল তো কাহিনী কি? বেশ সোজা ভাষায় বলছি। বাড়িতে রাইমা আপু এসেছে। সে আপনার জন্য অপেক্ষা করছে। কিন্তু আপনি তাকে একদম পাত্তা দেবেন না। কোনো কোথাও বলবেন না। মোট কথা তাকে পুরোপুরি ইগনোর করবেন। আর আমার একটাই চাওয়া। কৌশিক অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়ল। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, এত প্যাচের প্রয়োজন নেই। সরাসরি বল তুই জেলাস ফিল করছিস। এনিওয়ে, আমি এমনিতেও বাড়িতে বেশিক্ষণ থাকবো না। খেয়ে বের হব। এই সাত সকালে কোথায় যাবেন? কৌশিকের চলন্ত পা জোড়া থেমে গেল। ঘুরে তুবার মুখোমুখি হয়ে দাঁড়ালো। সামান্য ঝুঁকে নিচু কণ্ঠে বলল, বউয়ের মতো আচরণ করছিস কেন? কই, আমি তো এমনিই জানতে চাইলাম। তুবাকে ঘাবড়াতে দেখে হাসল কৌশিক। মাথা ঝুঁকিয়ে রেখেই জবাব দিল, খুব দরকারি কাজ আছে। বাদ তাড়াতাড়ি ফিরব, প্রমিস। এটুকু বলেই সোজা ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দিল। তুবাদের স্কুল মাঠের একদম পেছনের দিকে একটা বিশাল বড় বটগাছ আছে। 100 বছর পুরনো গাছটা একাই মাঠের অর্ধেক দখল করে নিয়েছে। গাছের ছায়ায় বসার জন্য নিচে গোল করে সিমেন্ট বালুর প্লাস্টার করা। রবিন সেখানে এসে পৌঁছেছে কিছুক্ষণ আগে। ছেলেটা ব্যাকুল চোখে এদিক ওদিক চাইছে আর ঘড়িতে বারে বারে সময় দেখছে। সময়টা এখন সকাল 10:05। তুবার তো ঠিক 10টায় চলে আসার কথা। এক বুক ধৈর্য নিয়ে অপেক্ষা করছে ছেলেটা। কৌশিক ভার্সিটির বাইরে একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। এমন সময় একটা ছেলে এসে খবর দিল, বন্ধু, মালটা চলে এসেছে। কৌশিক অর্ধেক চা খেয়েছে মাত্র। রবিন এসে গেছে শুনে সঙ্গে সঙ্গে কাপটা রেখে দিল। বিলটা মিটিয়ে দোকানের পেছনে থেকে একটা মোটা হকিস্টিক বের করলো। এরপর শার্টের হাতে গোটাতে গোটাতে পা বাড়ালো বটতলার দিকে। সঙ্গে আছে কৌশিকের দুই বন্ধু ফারাজ আর রামিম। সেই সাথে নীরবও যোগ দিয়েছে। বটতলার কাছাকাছি আসতেই আচমকা কৌশিকের পায়ের গতি কমে গেল। গম্ভীর মুখশ্রী আরো বেশি গম্ভীর রূপ ধারণ করল। বটতলায় বসে আছে অল্প বয়সী একটা ছেলে। ফর্মাল সাজে বেশ পরিপাটি হয়ে এসেছে ছেলেটা। তবে বয়স নিতান্তই কম। দেখে মনে হচ্ছে দাড়িটাও সবে উঠতে শুরু করেছে। কৌশিক তো ভেবেছিল রবিন নামক ছেলেটা ওর সমবয়সী বা 2-1 বছরের ছোট হবে। কিন্তু এত দুধের শিশু। শেষে কি না নিজের চেয়ে অর্ধেক বয়সী ছেলের সাথে মারপিট করতে হবে, সেটাও আবার প্রেম ভালোবাসা নিয়ে। এটা কি দৃষ্টিকটু লাগবে না? কৌশিকের ভাবনার মাঝেই পেছনে থেকে নীরব চেঁচিয়ে উঠল, আরে, এত রবিন? মানে আমার বন্ধু? মানে আমাদের ক্লাসে পড়ে? মানে নতুন এসেছে? মানে? আচমকা ঘাড় ঘুরিয়ে কটমট দৃষ্টিতে তাকালো কৌশিক। ওর এমন ভয়ঙ্কর চাহনি দেখে নীরবের কথা মাঝপথেই আটকে গেল। কিন্তু নীরব দমে গেল না। তার ভেতরের ভাইসতা জেগে উঠল। সবাইকে উপেক্ষা করে দৌড়ে চলে গেল রবিনের কাছে। ছেলেটা বসে পেছনের পুকুরের দিকে তাকিয়েছিল। আচমকা ওর কলার ধরে টেনে তুলে দুম করে নাক বরাবর খুশি বসিয়ে দিল নীরব। হঠাৎ আক্রমণে হকচকিয়ে গেল রবিন। মৃদু আর্তনাদ করে নাক চেপে ধরল। নীরবের এহেন কাণ্ডে কপাল চাপড়ালো ফারাজ আর রামিম। দুজন দৌড়ে গিয়ে নীরবকে দূরে সরালো। কিন্তু ছেলেটাকে ধরে রাখতে পারছে না। তেড়ে গিয়ে বলছে, শালা, সাহস কত বড়! আমার বোনকে বিরক্ত করে। তোর কলিজায় আমি মরিচ ডলে দেব। আয় কাছে আয়। নীরবের ওভার অ্যাক্টিং দেখে ফুস করে নিঃশ্বাস ছাড়ল কৌশিক। হাতের হকিস্টিকটা পাশে ফেলে দিল। এত ছোট একটা ছেলের সাথে মারপিট ঠিক শোভা পাচ্ছে না। ওর জন্য তো ধমকি যথেষ্ট। ভাবতে ভাবতে এগিয়ে গেল কৌশিক। নাক চেপে ধরে কাঁপতে থাকা রবিনকে ইশারায় গাছের গোড়ায় বসতে বলল। রবিন চুপচাপ গিয়ে বসল। নাকটা ধরে মৃদু আর্তনাদ করতে করতে বলল, কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখানে তো তুবার আসার কথা ছিল। তাহলে আপনারা কারা? রবিনের মুখে তুবার নাম শুনে মাথায় দপ করে আগুন জ্বলে উঠল কৌশিকের। শান্ত মেজাজটা মুহূর্তেই অশান্ত হয়ে গেল। চোখ দুটো লাল হয়ে সেই রাগের আভাস দিল। কৌশিক 2 হাত মুষ্টিবদ্ধ করে যথাসম্ভব রাগ চেপে করা ভাষায় বলল, বয়স কম তোমার, এজন্য বুঝতে সময় লাগছে। লিসেন, এত কিছু বুঝতে হবে না। শুধু তুবার থেকে 10 হাত দূরে থাকবে। মাইন্ড ইট। কিন্তু কেন? আমি কেন ওর থেকে দূরে থাকব? আমি তুবাকে ভালোবাসি। এই পর্যায়ে কৌশিক নিজের মেজাজ হারালো। আচমকা রবিনের কলার চেপে ধরল। চোখ দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে যেন। রবিনের কলার ঝাঁকিয়ে হুঙ্কার ছেড়ে বলল, একদম জানে মেরে ফেলবো। এইখানেই মেরে পুঁতে রেখে দেব। এই চোখ দিয়ে দ্বিতীয়বার তুবার দিকে তাকালে চোখে গরম সীসা ঢেলে দেব। তুবাকে ভালোবাসার অধিকার আমি কাউকে দেইনি। কৌশিকের হুঙ্কার শুনে রবিন ভয় পেয়ে গেল। বটগাছের ছায়ার তলে দাঁড়িয়েও ছেলেটা কুলকুল করে ঘামছে। বুকের ভেতর এক সাগর ভয় চেপে রেখে রবিন সাহস নিয়ে প্রশ্ন করল, আপনি তুবার জন্য আমার ওপর টর্চার করছেন কেন? কে আপনি? আপনি কি তুবার ভাই, নাকি ওর ভাড়া করা গুন্ডা? রবিনের মুখে তুবার ভাই সম্বোধন শুনে কপালে 3-4টে ভাঁজ পড়ল কৌশিকের।
বোঝাই যাচ্ছে প্রশ্নটা তার একদম পছন্দ হয়নি। এমন সময় পাশ থেকে নীরব চেঁচিয়ে উঠল, ওই শালা, ভাইয়া তুবার ভাই হতে যাবে কেন? তুবার ভাই আমি, ওর এক এবং একমাত্র ভাই। রবিন এক পলক নীরবের দিকে তাকালো, এরপর নজর সরিয়ে কৌশিকের দিকে তাকালো। ছেলেটার চোখে এখনো কৌতূহল, কণ্ঠে জানার তীব্র আকাঙ্ক্ষা। আর আপনি, তুবাকে হয় আপনার? আচমকা কৌশিকের রাগটা পড়ে গেল যেন, কেমন যেন শান্ত নদীর মতো শীতল হয়ে গেল। রবিনের কলার ছেড়ে দিয়ে গাছের গোড়ায় বসে পড়ল কৌশিক। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল, তুবা, এত আমার জান, আমার লাইফলাইন, আমার বেঁচে থাকার কারণ, আমার জীবনের খুশি। রবিনের মনটা হঠাৎ করেই খারাপ হয়ে গেল। মন ভাঙার ব্যথা লুকাতে মাথা নিচু করে নিল ছেলেটা। নিজে নিজেই বিড়বিড় করে আওড়ালো, তার মানে এই সেই, যার কথা তুবা বলতো আমাকে। আমি ভেবেছিলাম মিথ্যা বলছে, কিন্তু না, এখন তো দেখছি তুবার সব কথাই সত্যি। মন খারাপ করে মাথা নিচু করে নেয়ার রবিনের দিকে এক পলক তাকালো কৌশিক। এরপর নজর গেল নীরবের দিকে। কৌশিক কিছুক্ষণ নীরবের মুখের দিকে তাকিয়ে রইল, এরপর হুট করেই বলে উঠল, মন খারাপ করো না ছোট ভাই, তুবা তোমার জন্য নয়। শুধু তুমি কেন, আমি ব্যতীত তুবা আর কারোর জন্য নয়। তবে তোমাকে আমি একটা বেটার অপশন দিতে পারি। তুবার বেস্ট ফ্রেন্ড আছে রিমি, মেয়েটা অনেক ভালো, সাথে সুন্দরীও। তুমি চাইলে ওর ওপর ট্রাই করতে পারো। সাহায্য লাগলেই বলো, আমি হেল্প করব। আপন ভাইয়ের মুখ থেকে এমন ভয়ানক কথা শুনে জোরে সোরে কেসে উঠল নীরব। কাশতে কাশতে কলিজা বের হয়ে যাওয়ার উপক্রম। এখন কৌশিকের সঙ্গ দেওয়ার জন্য নীরবের খুব আফসোস হচ্ছে। শেষে কি না সে নিজের পায়ে নিজেই কুড়লো মারল। নীরবের মাথা হ্যাং হয়ে গেছে, অজানা ভয়ে মনটা শিউরে শিউরে উঠছে। এই রবিন ববিন তুবাকে ছেড়ে রিমির পেছনে লাগলেই তো নীরবের রাতের ঘুম হারাম হয়ে যাবে। যদি কোনোভাবে রিমিকে পটিয়ে ফেলে তখন। শঙ্কা মিশ্রিত চোখে একবার কৌশিকের দিকে তাকালো নীরব। কৌশিক বটগাছের শেকড়ের ওপর বসে চুমুকে চুমুকে সফট ড্রিঙ্কস পেটে চালান করছে। এই মুহূর্তে এখানে ওরা দুই ভাই ব্যতীত আর কেউ নেই। বাকিদের বহু আগেই কৌশিক বিদায় করে দিয়েছে। নীরব ভয় ভয় মনে এগিয়ে এলো, শান্ত ভঙ্গিতে কৌশিকের পাশে বসল। ইনিয়ে বিনিয়ে প্রশ্ন করল, ভাইয়া, তুমি ওই মফিজটাকে ছেড়ে দিলে কেন? ওর হাত পা ভেঙে হসপিটালে পাঠানো উচিত ছিল। কোন অপরাধে? কৌশিকের ভাবলেশহীন উত্তর। নীরব একটু অবাক হলো, অবাক কণ্ঠে বলল, সে কি? ওর অপরাধ কি তোমার অজানা? ওই শালা তুবাকে বিরক্ত করছিল। তাহলে তো সবার আগে তোর শাস্তি প্রাপ্য। কৌশিকের শেষোক্ত কথা শুনে থমকে গেল নীরব, হতভম্ব নজরে তাকালো। ততক্ষণে কৌশিকের খাওয়া শেষ। ক্যানটা পাশের ডোবায় ছুঁড়ে মেরে নীরবের দিকে খুলল কৌশল। তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, কি যেন তখন বলছিলি? আরে, এটা তো রবিন। মানে তোর বন্ধু। মানে তোর সাথে একই ক্লাসে পড়ে। ইত্যাদি ইত্যাদি। একটুকু বলেই শক্ত চোখে তাকালো কৌশিক। গলার কণ্ঠ গম্ভীর হলো, তুই উপস্থিত থাকতে তোর বন্ধু তুবাকে পটানোর চেষ্টা করছিল। এই কথা তুই আমাকে জানাসনি। এটা তোর প্রথম অপরাধ। আমি তো জানতাম না ভাই। সশরীরে উপস্থিত থেকেও তুই এটা জানিস না। এটা তোর আরেকটা অপরাধ। দুটো ভয়ানক অপরাধ করেছিস তুই। শাস্তি তোর রবিনের আগে তোর প্রাপ্য। নীরব বেশ বুঝতে পারছে কৌশিকের কথার মানে। আর বুঝতে পারছে বলেই মন জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নীরব দুই হাত জোর করে অনুনয় সুরে বলল, মাফ করো ভাই, অনেক বড় ভুল হয়ে গেছে। এমন ভুল আর কোনোদিন হবে না। প্লিজ রিমিকে রেহাই দাও। রিমি বাদে যার পেছনে খুশি ওকে লাগিয়ে দাও। কিন্তু প্লিজ রিমি না। কেন? ও রিমির সাথে প্রেম করলে তোর সমস্যা কি? সমস্যা আছে। রিমি আমার বেস্ট ফ্রেন্ড। আমার একটা দায়িত্ব আছে তো। কিন্তু আমি তো তোদের কখনো বেস্ট ফ্রেন্ডের মতো বিহেভ করতে দেখি না। সামনাসামনি হলে তো দুজনে শুধু ঝগড়াই করিস। ঝগড়াই তো ভালোবাসা ভাই। কৌশিক বাঁকা চোখে তাকালো। নীরব জিভে কামড় দিয়ে তড়িঘড়ি করে বলল, না মানে বন্ধু তো। বন্ধুদের মধ্যে তো ভালোবাসা থাকবেই, তাই না? কৌশিক বাঁকা হাসল। নীরবের সকল কাকুতি মিনতি উপেক্ষা করে উঠে দাঁড়ালো। চোখে সানগ্লাস লাগাতে লাগাতে বলল, বাড়ি চল। রাইমা আজকে থেকে গেছে কৌশিকদের বাড়িতেই। সকালে ওর বাবা মা এসেছিল ভাগ্নে ভাগ্নিকে দেখতে। যদিও মৌমিতার দেখা পেলেও কৌশিকের দর্শন তারা পায়নি। এরপর মেয়েকে রেখে তারা চলে গেছেন। রাইমা জেদ ধরেছে 2 দিন থাকবে এখানে। কৌশিক বাড়ি ফিরেছে ঠিক দুপুরে। এরপর থেকে ঘরেই আছে। রাইমা অনেক চেষ্টা করেছে কৌশিকের সাথে একান্তে দেখা করার, কিন্তু বরাবরই তার প্রচেষ্টা বিফলে গেছে। হয়তো বা তাকে ডেকে নিয়ে বসার ঘরে বসিয়ে রাখছে, তো কখনো রিয়া এসে গল্প জুড়ে দিচ্ছে। এভাবে টিপ টিপ করে সন্ধ্যা নেমে এলো। বাড়ির রমণীরা রান্নাঘরে সবার জন্য নাস্তা বানাচ্ছেন। বসার ঘরে বাচ্চারা সবাই মিলে আড্ডার আসর বসেছে। কনকচাপা বেগম এক বাটি গরম গরম মুচমুচে বড়া ভাজা বাচ্চাদের সামনে রাখলেন। মুহূর্তেই সবাই হুমড়ি খেয়ে পড়ল বড়াগুলো ওপর। তুবা তো 3-4টে একসাথে মুখে পুরে নিয়েছে। এবার 2 গাল ফুলিয়ে চিবিয়ে যাচ্ছে।
বাচ্চাদের এমন ছেলে মানুষই দেখে হাসলেন কনকচাপা বেগম। এরপর দোতলার দিকে চিন্তিত নয়নে তাকিয়ে বলল, কৌশিক নিচে নামছে না কেন? ভাইয়ার কালকে গুরুত্বপূর্ণ ক্লাস আছে বড়মা। সেই পড়াই রেডি করতে ঘরে আছে। আমাকে বলেছে ভাইয়াকে কেউ না ডাকতে। সময় হলে সে নিজেই নিচে নেমে আসবে। বড়া চিবাতে চিবাতে জবাব দিল নীরব। কনকচাপা বেগম তৎক্ষণাৎ রান্নাঘরে ছুটলেন। মিনিটের ব্যবধানে ট্রেতে করে একটা হাফ প্লেটে কিছু বড়া এবং এক গ্লাস ধোয়া ওঠা গরম কফি নিয়ে আসলেন। এরপর সেগুলো টেবিলে রেখে বাচ্চাদের উদ্দেশ্যে বললেন, কেউ একজন গিয়ে কৌশিকের ঘরে দিয়ে আয় তো। ছেলেটা আমার একটানা পড়লে মাথা ব্যথা করে, তখন ওর আবার কফি লাগে। সারাদিন শেষে রাইমা এবার মোক্ষম সুযোগ পেল। হুট করে দাঁড়িয়ে আগেভাগে ট্রেটা হাতে তুলে নিল। মাথা নিচু করে মিনমিন করে বলল, ফুপি আমি নিয়ে যাই, সবাই তো খাচ্ছে এখানে। কনকচাপা বেগম হাসলেন। রাইমার মাথায় হাত বুলিয়ে দিয়ে রান্নাঘরে ছুটলেন। এখনো রাতের খাবার তৈরি করা বাকি। রাইমা সম্মতি পেয়ে হাসি মুখে ট্রেটা নিয়ে পা বাড়ালো দোতলার দিকে। ইতিমধ্যে তুবার গলায় বড়াগুলো আটকে গেছে। দুই গাল ভর্তি চিবানো বড়া নিয়ে মুখ ফুলিয়ে আছে। না পারছে গিলতে আর না পারছে মুখে রাখতে। সুস্বাদু বড়াগুলো এই মুহূর্তে বিশ্রী তেতো মনে হচ্ছে। তুবা মুখ ফুলিয়েই উঠে দাঁড়ালো। রাইমার পেছনে পেছনে সেও ছুটল দোতলায়। কৌশিক খাটের সাথে হেলান দিয়ে আতশোয়া হয়ে বসেছিল। হাতে তার একাডেমিক বই, এছাড়াও আশেপাশে আরো কিছু বই খাতা ছড়িয়ে ছিটিয়ে আছে। ঠিক সেই মুহূর্তে ঘরে রাইমার আগমন ঘটল। রাইমা দরজার সামনে এসে মিষ্টি কণ্ঠে অনুমতি চাইল। ভেতরে আসবো কৌশিক ভাই? মেয়েলি কণ্ঠটা কানে এসে বাড়ি খেতেই কৌশিকের মনোযোগ বই থেকে সরে গেল। সে স্বভাবতই গম্ভীর কণ্ঠে জবাব দিল, কাম। রাইমা মাথা নিচু করে ঘরে ঢুকল। লজ্জায় আর্স্ট হয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গেল। মাথা নিচু রেখেই কৌশিকের সামনে ট্রেটা রাখল। এরপর সোজা হয়ে দাঁড়িয়ে আঙ্গুলে ওড়না প্যাঁচাতে প্যাঁচাতে কৌশিকের দিকে চাইল। কিন্তু একই, যার জন্য রাইমার এত লাজ লজ্জা প্রদর্শন, সেই মানুষটা নির্বোকার কেন? একবার ফিরেও চাইছে না। রাইমা অসন্তুষ্ট হলো। কিছু বলতে মুখ খুলবে এমন সময় হুড়মুড়িয়ে ঘরে ঢুকে পড়ল তুবা। হাতে এক গাদা বইপত্র। এই অসময়ে আচমকা তুবার আগমন রাইমার জন্য অনাকাঙ্ক্ষিত ছিল। সে অবাক চোখে তাকালো। সেই নজরকে পাত্তা না দিয়ে সোজা কৌশিকের মুখোমুখি হয়ে বিছানায় পা মুড়িয়ে বসল তুবা। বুকে জড়িয়ে রাখা বইগুলো বিছানায় ফেলে আর চোখে কৌশিকের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো দুজনের। অর্থাৎ কৌশিক আগে থেকেই তুবার দিকে তাকিয়েছিল। নজরের নজর মিলতেই তুবা চোরের মতো দৃষ্টি লুকালো। নিজের সঙ্গে আনা বইগুলো নাড়াচাড়া করতে করতে বলল, আমার একটা ম্যাথ বুঝতে সমস্যা হচ্ছে, একটু বুঝিয়ে দিন তো। কৌশিক কোনো জবাব দেওয়ার আগেই রাইমা জবাব দিল, এটা কোনো ভদ্রতা হলো তুবা? একজনের ঘরে বিনা অনুমতিতে ঢুকে পড়লে, নকটা পর্যন্তও করলে না। তাছাড়া তুমি জানো কৌশিক ভাই আজ ব্যস্ত আছে, তবুও তার কাছে পড়তে এসেছ। তুবা এক পলক কৌশিকের দিকে তাকালো। সে নির্বাকার, ভাবলেশহীন ভঙ্গিতে বসে আছে। দুই হাত বুকে আড়াআড়ি ভাবে ভাঁজ করা। অর্থাৎ কৌশিক বোঝাচ্ছে, ঝগড়াঝাটি তোরাই কর, আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখি। কৌশিকের এমন গা ছাড়া ভাব দেখে মনে মনে রুষ্ট হলো তুবা। ভেতরে ভেতরে রাগে ফুঁসে উঠল। সামনের ট্রে থেকে কৌশিকের জন্য আনা কফির কাপটা হাতে তুলে নিল। তাতে ছোট্ট 2-3 চুমুক দিয়ে গলাটা ভিজিয়ে নিল তুবা। এরপর রাইমার দিকে ফিরে স্পষ্ট ভাষায় জবাব দিল, প্রথমত এটা আমার বাড়ি আপু। আমি এই বাড়ির সেখানে খুশি অনায়াসে যেতে পারি। আমি কোনো গেস্ট নই যে অনুমতি লাগবে। তাছাড়া এই ঘরে আসতে আমার নক বা পারমিশন লাগে না। এই ঘরের দরজা আমার জন্য সবসময় উন্মুক্ত। আর রইল কৌশিক ভাইয়ের ব্যস্ততার কথা, সে তিনি যতই ব্যস্ত থাকুক, সময় আমি ঠিক বের করে নিতে জানি। তুবার এমন কাঠোকাঠ জবাবের রাইমা অপমানবোধ করল ভীষণ। তার ওপর তুবাকে কৌশিকের জন্য আনা কফি খেতে দেখে রাগ হলো। নিজের পক্ষে সাহায্য চাইতে কৌশিকের দিকে করুণ দৃষ্টিতে তাকালো। কিন্তু কৌশিক একবারের জন্য রাইমার দিকে ফিরেও তাকায়নি। সে শুরু থেকেই মনোযোগ দিয়ে তুবাকে দেখছে। এতে রাইমার মনে ভীষণ আঘাত লাগলো। আঘাতে জর্জরিত হৃদয় নিয়ে চুপচাপ বেরিয়ে গেল ঘর থেকে। এত অপমানের পরেও কি সেখানে আর থাকা যায়? তুবা এক পলক তাকালো দরজার দিকে। রাইমাকে মন খারাপ করে চলে যেতে দেখে তুবারও খারাপ লাগছে। কিন্তু তাতে কি? মেয়েটা এসেছে তো তুবার সতীন হতে। ওকে এখনই বাধা না দিলে এই মেয়েটাই ভবিষ্যতে তুবার জীবনের কাঁটা হয়ে দাঁড়াবে। ভাবতে ভাবতে আনমনে মুখ ভেঙচালো তুবা। এরপর ঘাড় ঘোরাতেই চোখাচোখি হলো কৌশিকের সাথে। কৌশিক সঙ্গে সঙ্গে তুবার হাত থেকে কফির কাপটা নিয়ে নিল। তাতে বর্ষর একটা চুমুক বসিয়ে তৃপ্তিতে চোখ বন্ধ করল। যেন অতি সুস্বাদু কিছু তার মুখ দখল করে নিয়েছে। পরম তৃপ্তি নিয়ে টোক দিলে কৌশিক বলল, বাহ, বেশ মজা তো। আজ কফিটা একটু বেশি মিষ্টি লাগছে। বিনিময়ে তুবা জবাব না দিয়ে রাগী চোখে তাকালো শুধু। কিন্তু কৌশিকের মধ্যে তাতে কোনো পরিবর্তন আসলো না। সে পূর্বের ন্যায় আওড়ালো, তোর ঠোঁটে কি মধুর খনি আছে। একটু ঠোঁট ছোঁয়াতেই পুরো কাপটা সহ মিষ্টি হয়ে গেছে। কাছে আয় তো চান।
একটু চেক করে দেখি। তুবা ফুঁসে উঠে পেছনে থেকে নীল কাটারের ছোট্ট চাকু বের করলো। সেটা কৌশিকের দিকে তাক করে বলল, দেখেছেন এটা কি? তোর কি আমাকে কানা মনে হয়? একদম কথা ঘোরাবেন না। আমি বলেছিলাম রাইমা আপুর থেকে দূরে থাকবেন। কৌশিক ফুঁস করে নিঃশ্বাস ছাড়ল। কফির কাপটা পাশের টেবিলে রেখে দিল। এরপর খাটের সাথে আইসি ভঙ্গিতে হেলান দিয়ে বসে জবাব দিল, তোর কথা রাখতেই সারাদিন ঘরে ছিলাম। পড়ার মিথ্যে অজুহাত দেখিয়ে নিজেকে ঘরবন্দি করে রেখেছি। আর কি চাস? আমি তো আর নিজে থেকে কারোর সাথে কথা বলতে যাইনি। রাইমা পায়ে হেঁটে আমার ঘরে এসেছে। কৌশিকের ব্যাখ্যায় তুবার মন গলল না একটু, বরং অকাজের ছোট্ট চাকুটা আরো একটু এগিয়ে ধরে বলল, অত কিছু জানি না আমি। ওই আপুকে আপনার আশেপাশে দেখলে আমার হিংসে হয়। আমি সহ্য করতে পারি না। রাগে আমার শরীর জ্বলে। আপনি খবরদার ওনার সাথে একদম কথা বলবেন না। যদি কথা বলি তাহলে কি হবে? এটা আপনার পেটে ঢুকিয়ে দিলে কেমন হবে? এই 2 ইঞ্চি মাপের ধারবিহীন ছুরি দিয়ে হুমকি দিতে দেখে পেট ফাটা হাসি পাচ্ছে কৌশিকের। কৌশিক বহু কষ্টে হাসি চাপিয়ে রাখল। তুবার বাড়িয়ে রাখা হাতটা খপ করে ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। আচমকা হ্যাচকা টানে তুবা নিজের ভারসাম্য হারালো। নরম তুলতুলে দেহটা আছড়ে পড়ল কৌশিকের বুকে। দুজনের নাকে একে অপরের সাথে ছুঁই ছুঁই। কৌশিক দুষ্টু হেসে বলল, বেশি কিছু হবে না, শুধু একটু রক্ত বের হবে এই যা। তবে তোকে একটা বেটার অপশন দিচ্ছি, বরং তুই নিজেই আমার ভেতরে ঢুকে যা। ট্রাস্ট মি, আমি বেশি শান্তি পাবো। তুবার চোখ আটকে গেল কৌশিকের চোখে। বিশাল সমুদ্রের মতো স্বচ্ছ গভীর 2 চোখ। সেই চোখের দিকে তাকিয়ে তুবা খেই হারালো। অবধের মতো পড়ে রইল কৌশিকের বুকে। কৌশিক মাথাটা সামান্য বামে ঝোঁকালো। তুবার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুই অনেক সফট আছিস জান। একদম তুলোর মতো। ধরে মজা পাই। কৌশিকের গাহিম করা কণ্ঠস্বর শুনে শরীরে কাটা দিয়ে উঠল তুবার। লজ্জায় আর্স্ট হয়ে চোখ নামিয়ে নিল। তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে বইপত্র রেখেই ছুটল। পেছনে থেকে কৌশিক ডেকে উঠল, আরে জান, তোর ওড়নাটা তো নিয়ে যা। এটা ফেলে যাচ্ছিস কেন? তুবা, রাত শেষে একটা মিষ্টি সকালের সূচনা। ভুইয়া মঞ্জিলের আনাচে কানাচে মম করছে সুস্বাদু খাবারের ঘ্রাণ। পেট মুচড়ে খিদে পাওয়া খাবারের ঘ্রাণে মাতাল হবে যে কেউ। ইতিমধ্যে বাড়ির কর্তারা খাবার টেবিলে এসে উপস্থিত হয়েছেন। এরপর একে একে বাচ্চারা হাজির হলো। সবাই যার যার চেয়ারে একে একে বসে পড়ল। কৌশিকও চলে এসেছে। একেবারে ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হয়ে নিচে নেমে এসেছে কৌশিক। সবার শেষে নিচে নামলো তুবা। চোখ দুটো বন্ধ করে কানার মতো গন্ধ শুকতে শুকতে আসছে। যেন খাবারের সুগন্ধের পথ ধরেই সে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে। দেখার কোনো প্রয়োজন নেই। পণ্ডিতি করে চোখ বন্ধ রেখে হাওয়ায় উড়ে উড়ে আসতে গিয়ে চেয়ারের সাথে পা বেঁধে গেল। হুড়মুড়িয়ে পড়েই যাচ্ছিল এমন সময় কৌশিক খপ করে তুবার হাতটা ধরে ফেলল। হকচকিয়ে তাকালো তুবা। সঙ্গে সঙ্গে কৌশিকের শক্ত চাহনি দেখে বিড়ালছানার মতো মিলিয়ে গেল। বাধ্য মেয়ের মতো কৌশিকের পাশের চেয়ার টেনে বসল। নাক টেনে খাবারের ঘ্রাণ নিল। পুরো টেবিল জুড়ে বাহারি খাবারের মেলা। তুবা সবচেয়ে বেশি খুশি হয়ে গেল নিজের পছন্দের বিফ বিরিয়ানি দেখে। কনকচাপা বেগমের হাতের নারকেল চিংড়ি আর বিফ বিরিয়ানি তুবার সবচেয়ে পছন্দের। এগুলো পেলে তুবা 1 প্লেটের জায়গায় 2 প্লেট খাবার খেয়ে ফেলে। আনন্দে আত্মহারা তুবা হামলে পড়ল বিরিয়ানির ওপর। টেবিল ছড়িয়ে ছিটিয়ে নিজের প্লেটে বিরিয়ানি তুলতে লাগলো। মেয়ের এমন হকচকিতা দেখে তাওহিদ সাহেব নিচু স্বরে বললেন, আমা আস্তে, বড়রা আগে শুরু করুক। তাওহিদ সাহেবের কথার মাঝে বাদ সাধলেন জামাল সাহেব। গম্ভীর কণ্ঠে বললেন, আহ তাওহিদ, বারণ করো না, ওকে নিতে দাও। আমার আম্মা খেয়ে বাঁচলে তবেই আমরা খাবো। বড় চাচুকে নিজের পক্ষে পেয়ে দাঁত কেলিয়ে হাসল তুবা। ময়না বেগম অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়লেন। তার মতে বাড়ির বড় কর্তার অতিরিক্ত আস্কারাতেই মেয়েটা তার বাঁধন ছাড়া হয়ে যাচ্ছে। তিনি মেয়ের মাথায় ছোট্ট করে একটা চাপড় মেরে বিরিয়ানির বাটিটা হাতে তুলে নিলেন। এরপর একে একে সবার প্লেটে খাবার পরিবেশন শুরু করলেন। আজ বাড়ির রমণীদের সাথে রাইমাও খাবার সার্ভ করছে। কনকচাপা বেগম অনেকবার রাইমাকে বলেছেন সবার সাথে বসে পড়তে, কিন্তু সে বসতে নারাজ। সে নাকি আজ সবাইকে নিজ হাতে খাবার পরিবেশন করবে। সবাই শব্দটা তো একটা বাহানা মাত্র। সে মূলত চিপকে আছে কৌশিকের পেছনে। চাওয়ার আগেই এটা সেটা কৌশিকের পাতে তুলে দিচ্ছে। বিরক্ত হলেও চুপচাপ খেয়ে চলেছে কৌশিক। কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। কিন্তু তুবা কিছুতেই শান্ত থাকতে পারছে না। শুরুটা খুবই উৎসাহ নিয়ে হলেও এখন তার কাছে পুরো পরিবেশ অসহ্যকর লাগছে। রাইমার এত ঢং করে কৌশিকের প্লেটে খাবার তুলে দেওয়া। পেছনে ছাড় মতো চিপকে দাঁড়িয়ে থাকা তুবার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে। প্লেটে আঙ্গুল নাড়াচাড়া করতে করতে তুবা আর চোখে একবার কৌশিকের দিকে তাকালো। ঠিক সেই মুহূর্তে কৌশিকও তুবার দিকে তাকিয়েছে। ফলস্বরূপ চোখাচোখি হলো দুজনের। কৌশিক 2 ভ্রু উঁচিয়ে নিঃশব্দে জিজ্ঞেস করল কি। তুবা সঙ্গে সঙ্গে নজর সরিয়ে নিল। সেটা অভিমানে নাকি লজ্জায় জানেন না তুবা। মিনিটের ব্যবধানে কৌশিক নিজের প্লেটের বড় বড় চিংড়ি দুটো তুলে তুবার প্লেটে দিয়ে দিল।
এরপর খেতে খেতে রাইমাকে উদ্দেশ্য করে বলল, চিংড়ি দিও না রাইমা, আমি এখন চিংড়ি খাবো না। তাহলে মাংস দেই। কৌশিক হাত উঁচিয়ে বাধা দিল। কাঠোকাঠ কণ্ঠে জবাব দিল, আমি নিজে নিয়ে খেতে পারি, যা লাগবে আমি নিজেই নিতে পারবো। কৌশিকের করা জবাব রাইমার মনে বেশ আঘাত করল। মেয়েটা কত আশা নিয়ে ছিল কৌশিকের সেবা করবে, এই ছোট ছোট যত্নের মাধ্যমে কাছে যাওয়ার রাস্তা তৈরি করবে, দুজনের মধ্যে একটা বোঝাপড়ার সম্পর্ক তৈরি হবে। কিন্তু কৌশিক তো ওকে পাত্তাই দিচ্ছে না। শেষে একবুক মন খারাপ নিয়ে কৌশিকের পেছনে থেকে সরে গেল রাইমা। তবে কৌশিকের এই পদক্ষেপ বেশ মনে ধরল তুবার। মাথা নিচু করে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে হাসল। হাসি হাসি মুখে আবারও খাওয়া শুরু করল। খাওয়া দাওয়া শেষে বাড়ির কর্তারা যার যার কাজে চলে গেছেন। বাড়ির রমণীরা টেবিল পরিষ্কার করতে ব্যস্ত। কৌশিক বেরিয়েছে একটু আগে, তার নাকি গুরুত্বপূর্ণ ক্লাস আছে আজ। মৌমিতা বের হবে আরও পরে। তবে রিয়া, নীরব আর তুবার আজ ছুটি, ওরা আজ বাড়িতেই আছে। খাওয়া শেষে বসার ঘরে সবাই মিলে আড্ডা দিচ্ছে। এমন সময় বাড়ির রমণীরাও কাজ শেষ করে বাচ্চাদের সাথে যোগ দিলেন। কনকচাপা বেগম রাইমাকে কাছে ডাকলেন। রাইমা মৌমিতার পাশে বসেছিল। কনকচাপা বেগমের ডাকে উঠে এসে তার পাশে বসল। কনকচাপা বেগম রাইমার মাথায় আদরের সহিত হাত বুলিয়ে প্রশ্ন করলেন, একটা কথা বলতো রাই, কৌশিককে তোর কেমন লাগে? কনকচাপা বেগমের এহেন প্রশ্নের লজ্জায় মাথা নিচু করে নিল রাইমা। তবে বিস্ফোরণ ঘটল তুবার মনে। আচমকা তার বড়মার এহেন প্রশ্নে বুকটা কেঁপে উঠল তুবার। হৃৎপিণ্ডে হাতুড়ি পেটানো শুরু হলো। গোল গোল চোখে তাকালো লজ্জায় গলে পড়া রাইমার দিকে। কান সজাগ হলো উত্তর শোনার জন্য। রাইমা সময় নিয়ে লাজুক স্বরে জবাব দিল, হঠাৎ এমন প্রশ্ন কেন করছো ফুপি? ওমা, কারণ ছাড়া কি এমনিই বলছি, তোকে আমার খুব ভালো লাগে। কি লক্ষ্মী একটা মেয়ে তুই। ভাবছি অচেনা অজানা কোনো মেয়ে না এনে তোকেই বাড়ির বউ করে আনি। তুই রাজি থাকলে ভাই ভাবির সাথে কথা বলবো। কি বলিস? আচমকা বিয়ের কথা শুনে লজ্জায় কান গরম হয়ে গেল রাইমার। কোনো জবাব না দিয়ে হুড়মুড়িয়ে উঠে চলে গেল সেখানে থেকে। রাইমাকে এমন লজ্জা পেয়ে মুখ লুকাতে দেখে উপস্থিত সবাই শব্দ করে হেসে উঠল। কনকচাপা বেগম হাসতে হাসতে বললেন, কি লাজুক মেয়েটা, একটুতেই লজ্জায় গলে যায়। এমন একটা লাজুক, মিষ্টি, সংসারী মেয়েই আমার চাওয়া। ভাবছি ভাই ভাবির সাথে কথা বলেই ফেলি। কি বলিস ছোট? ময়না বেগম মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। এমন সময় বাড়ির মেজ গিন্নি নাইমা বেগম ডেকে উঠলেন। ভাবি, দুপুরের জন্য ফ্রিজ থেকে কি বের করব? কনকচাপা বেগম সঙ্গে সঙ্গে ছুটলেন রান্নাঘরে। পেছনে পেছনে ছুটলেন ময়না বেগমও। তবে রেখে গেলেন বিস্ময়ে হতভম্ব তুবাকে। কনকচাপা বেগমের কথাগুলো তুবার মস্তিষ্কের সজোরে বাড়ি খেল। অজানা ভয়ে বুক কেঁপে উঠল তুবার। এতদিন তো শুধু রাইমা কৌশিককে পছন্দ করত, কিন্তু এখন তো বিষয়টা বড়দের ইচ্ছা পর্যন্ত এগিয়ে গেছে। কনকচাপা বেগম নিজের ছেলের বউ হিসেবে রাইমাকে বেছে নিয়েছেন। এবার তো কথা এগোবে। দুই পক্ষের মতামত মিলে গেলে বিষয়টা বিয়ে পর্যন্ত চলে যাবে। তুবার কৌশিক ভাই অন্য কারো হয়ে যাবে। ভাবনাটা মনে আসতেই বুকের ভেতর মুচড়ে উঠল তুবার। থরথরিয়ে কেঁপে উঠল পুরো দেহ। তুবা খেয়াল করলো ওর হাত পা সহ পুরো শরীর কাঁপছে। দেহের শক্তি ক্রমশ ফুরিয়ে যাচ্ছে। এসির মধ্যে বসেও কুলকুল করে ঘামছে। শ্বাস প্রশ্বাসও অস্বাভাবিক। তুবার এই অস্বাভাবিক পরিবর্তন সবার আগে চোখে পড়ল রিয়ার। রিয়া চমকে উঠে বলল, তুবা, কি হয়েছে তোর? চোখ মুখ এমন ফ্যাকাশে লাগছে কেন? তোর কি শরীর খারাপ লাগছে? রিয়ার কথা শুনে ফিরে চাইল মৌমিতা। তুবাকে অস্বাভাবিকভাবে কাঁপতে দেখে খপ করে হাতটা ধরে ফেলল। তুবা তখনও ঠকঠকিয়ে কাঁপছে। কিছু বলার জন্য ঠোঁট নাড়াচ্ছে কিন্তু কিছু বলতে পারছে না। শুধু জোরে জোরে নিঃশ্বাস টানছে। মৌমিতার আর বুঝতে বাকি নেই কি হয়েছে। এটা প্যানিক অ্যাটাকের লক্ষণ। মৌমিতা দ্রুত তুবাকে এক হাতে আগলে ধরে উঠে দাঁড়ালো। দোতলায় নিয়ে যেতে যেতে বলল, রিয়া, জলদি জলদি এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে আয়। আর হ্যাঁ, কেউ যেন তুবার কথা না জানে। রিয়া মাথা নেড়ে দৌড়ে রান্নাঘরে ছুটল। মৌমিতা আর নীরব দুজন মিলে ধরাধরি করে তুবাকে ঘরে নিয়ে গেল। সময় তখন সবে সকাল 9:30। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস চলছে কৌশিকদের। সামনে প্রফেসর লেকচার দিচ্ছেন, আর স্টুডেন্টরা মনোযোগ দিয়ে লেকচার শুনছে। এমন গুরুত্বপূর্ণ একটা সময়ে বিপ বিপ করে কৌশিকের ফোনটা কেঁপে উঠল। মনোযোগে ব্যাঘাত ঘটায় বিরক্ত হলো কৌশিক। পকেট থেকে ফোনটা বের করে যেই না কাটাতে যাবে, এমন সময় তুবার নাম্বার দেখে থেমে গেল। ভ্রুকুচকে মাথা নিচু করে ফোনটা রিসিভ করল। সঙ্গে সঙ্গে শোনা গেল মৌমিতার বিচলিত কণ্ঠস্বর। ভাই, কেলেঙ্কারি হয়ে গেছে। তুবা প্যানিক অ্যাটাক করেছে। তুই যেখানেই থাকিস জলদি আয়। আমি ওকে সামলাতে পারছি না। কৌশিকের বুকটা ধক করে উঠল। অজানা ভয় হৃৎপিণ্ড কামড়ে ধরল। মুহূর্তেই যেন বোধ বুদ্ধি খুইয়ে বসল। আগে পিছে না ভেবে ক্লাস চলাকালীন অবস্থায় দৌড়ে বেরিয়ে গেল ক্লাস থেকে। ব্যস্ত কদম জোড়া সোজা এসে থামল ভুইয়া মঞ্জিলের সামনে। আধা ঘন্টার রাস্তা 20 মিনিটে দৌড়ে পার করে এসেছে কৌশিক। বাড়ি পৌঁছেই দুরন্ত পায়ে ছুটে গেল দোতলায় তুবার ঘরে।
সেখানে তুবার সাথে মৌমিতা, রিয়া এবং নীরব ছিল। কৌশিক অস্থির দৃষ্টিতে তাকালো তুবার দিকে। মেয়েটা খাটের সাথে আধশোয়া হয়ে বসে থরথর করে কাঁপছে। নাকের ডগা লালচে রং ধারণ করেছে। চোখ মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেছে। কৌশিকের বুকটা কেমন যেন ব্যথা করে উঠল। সে ছুটে গিয়ে সোজা তুবার মুখোমুখি হয়ে বসল। অস্থির কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে মৌ? ও এমন করছে কেন? মৌমিতা সংক্ষেপে কাহিনী বোঝাল। নিজের মায়ের এমন মনমর্জি আবদারের কথা শুনে কৌশিকের মাথায় রক্ত উঠে গেল। চড়াল জোড়া শক্ত করে হাত মুঠো করে ধরল। মৌমিতা ততক্ষণে রিয়া আর নীরবকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেছে। কৌশিক নজর দিল তুবার দিকে। মেয়েটা কেমন ঠকঠকিয়ে কাঁপছে। চোখ থেকে অনবরত পানি ঝরছে। ঠোঁট জোড়াও তিরতির করে কাঁপছে। তুবার এমন করুণ দশা দেখে আহত হলো কৌশিক। দুই হাতের আঁচলে তুবার মুখটা আগলে ধরল। সান্ত্বনা দিয়ে বলল, এই জান, শান্ত হ। ভয় নেই, আমি আছি না। আমি বেঁচে থাকতে তোর কিসের কিসের ভয়? হুশ, শান্ত হ। এতক্ষণে তুবার গলা দিয়ে আওয়াজ বের হলো। মেয়েটা হুহু করে কেঁদে ফেলল। ফ্যাঁসে গলায় ভেঙে ভেঙে অস্পষ্ট স্বরে বলল, আপনি, আপনার বড় মা, বিয়ে। অসম্পূর্ণ কিছু শব্দ আওড়ে বাচ্চাদের মতো কেঁদে ফেলল তুবা। কৌশিকের বুকটা মুচড়ে উঠল। অশান্ত ঝড় শুরু হলো ভেতরে। তুবাকে এক টানে নিজের বুকের ওপর ফেলল কৌশিক। বুকের সাথে শক্ত করে চেপে ধরে মাথায় হাত রাখল। কণ্ঠস্বর করুন, জান, কান্না থামা প্লিজ। তোকে কাঁদতে দেখলে আমার বুকে ব্যথা করে। ভেতরটা জ্বলে যায়। জেনে বুঝে আমাকে কষ্ট দিস তাই না? তুবা তবুও থামল না। মেয়েটা চাইলেও থামতে পারছে না। মনের মধ্যে ভয়গুলো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। তুবা কাঁদতে কাঁদতে মিনমিন করে আওড়ালো, আমি কি আপনাকে হারিয়ে ফেলবো কৌশিক ভাই? আপনি হারিয়ে যাবেন আমার জীবন থেকে। আপনি অন্য কারো হয়ে যাবেন। আপনি আমার হবেন না। কৌশিকের বুকের এলোমেলো ঝড় দ্বিগুণ হলো। সে হুট করেই তুবার মাথা বুক থেকে টেনে তুলল। সঙ্গে সঙ্গে আঁকড়ে ধরল তুবার কাঁপতে থাকা ওষ্ঠজোড়া। তুবার শরীর জুড়ে বিদ্যুতের ঝলকানি খেলে গেল। একদম শান্ত, স্থির হয়ে গেল। কৌশিক আরো একটু ঘনিষ্ঠ হলো। পরম আবেশে ছড়িয়ে দিল ভালোবাসা। প্রেময় ছয় বুঝিয়ে দিল কৌশিক হারাবার নয়। সে তুবার একান্ত ব্যক্তিগত সম্পদ। হারিয়ে কোথায় যাবে? তুবা ধীরে ধীরে শান্ত হলো। দেহের কাঁপুনি থামল। শেষ পর্যায়ে ফুপিয়ে উঠল। কৌশিক আবারও তুবাকে বুকের সাথে চেপে ধরল। নিজের সর্বস্ব দিয়ে আগলে নিল দেহটা। মাথায় চুমু খেয়ে দৃঢ় কণ্ঠে আওড়ালো, একটা কথা মাথায় ভালো করে টুকিয়ে নে যান, আমি শুধু তোর। তুবা ছাড়া কৌশিক আর কারণ নয়। কৌশিকের মনের রাজ্যের রাজত্ব করার অধিকার তুবা ব্যতীত আর কারণেই। একদম মনে উল্টো পাল্টা চিন্তা আনবি না। কৌশিক তোর, সারা জীবন তোরই থাকবে। কেউ কেড়ে নিতে পারবে না। তুবার মন গলল না। পাগলের মতো মাথা নাড়তে নাড়তে বলল, কেউ মানবে না, কেউ রাজি হবে না। বড় চাচ্চু কোনোদিন মেনে নেবে না। দরকার নেই কারো মানার। তুই রাজি, আমি রাজি, এটাই আসল। বাকিরা জাহান্নামে যাক, আই ডোন্ট কেয়ার। তুবা তখনও কেঁদেই চলেছে। মনের ভয়ে কিছুতেই কাটছে না। বারে বারে মনে হচ্ছে সে কৌশিককে হারিয়ে ফেলব। তার কৌশিক ভাই অন্য কারোর হবে। যে বুকে এখন তুবা মাথা পেতে আছে, সেই বুকে একসময় রাইমা মাথা রাখবে। ভাবতেই গায়ে কাটা দিয়ে উঠল তুবা। মৃদু কেঁপে উঠল দেহটা। দেহের সর্বোচ্চ শক্তি দিয়ে শক্তপোক্ত করে জড়িয়ে ধরল কৌশিককে। একে অপরের বুক মিশে আছে দুজনের সাথে। তুবার বুকের বেগতিক ধুকপুক স্পন্দন কৌশিক খুব করে টের পাচ্ছে। তুবার এত এত ভয় দেখে কৌশিক অধৈর্য হলো। হুট করে উঠে দাঁড়িয়ে তুবার হাত চেপে ধরল। ভরাট কণ্ঠে আদেশ করল। তুবা হতভম্ব, বাকরুদ্ধ, কাঠের পুতুলের মতো ফালফাল করে তাকিয়ে আছে সামনে। চোখের সামনে জলজল করছে বর্ষর একটা নেমপ্লেট। তাকে গোটা গোটা শব্দে লেখা কাজী অফিস। এই নামটা দেখার জন্য তুবা মোটেও প্রস্তুত ছিল না। কৌশিক যে তুবাকে সোজা কাজী অফিসে নিয়ে আসবে সেটা ছিল তুবার কল্পনার বাইরে। তুবার ভাবনার মাঝেই কৌশিক আলতো করে ওর হাতটা চেপে ধরল। মৃদু কণ্ঠে বলল, চল। কিন্তু তুবা গেল না। এক পাও সামনে আগালো না। বরং বরফের মতো জমে দাঁড়িয়ে রইল সেখানেই। হাতে টান পড়ায় কৌশিক ভ্রু কুঁচকে পেছনে ফিরে তাকালো। হতভম্ব তুবার চোখের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, কি, আমরা এখানে কেন এসেছি? অবোধের মতো প্রশ্ন করে বসল তুবা। চোখে মুখে তখনও বিস্ময় লেপ্টে আছে। বিপরীতে কৌশিক মৃদু হাসল। দু কদম এগিয়ে এসে তুবার মুখোমুখি হয়ে দাঁড়ালো। তুবার চোখে চোখ রেখে বলল, কাজী অফিসে মানুষ কি করতে আসে? বিয়ে করতে। সাক্ষী হিসেবেও আছে। আপাতত সাক্ষী নয়, আমরা বিয়ে করতে এসেছি। এটুকু বলে থামল কৌশিক। তুবা তখনও অবুঝের মতো ফালফাল করে তাকিয়ে আছে। ওর এমন চাহনি দেখে কৌশিক আলতো হাসল। ডান হাতে তুবার বাঙ্গাল আগলে ধরে মোহনীয় কণ্ঠে বলল, আজ তোর মনের সব ভয় দূর করে দেব চান। নিজেকে পার্মানেন্টলি তোর নামে লিখে দেব। একটা স্বচ্ছ সাদা কাগজে বড় বড় করে লিখে দেব, আজ থেকে এই কৌশিক ভুঁইয়ের শুধুমাত্র তুবা আফরিন। কৌশিকের ওপর দখলদারি থাকবে এক এবং একমাত্র তুবার।
বলতে বলতে স্বচ্ছ হাসল কৌশিক। তুবা নির্বিশেষ তাকিয়ে রইল কৌশিকের সমুদ্রের ন্যায় গভীর দুই চোখে। যেই চোখ তুবাকে বারে বারে প্রেমের অনুভূতি বোঝায়। তুবা হারিয়ে যায় অজানা রাজ্যে। মুখের খেই হারায়। শুধু নয়নে ছড়িয়ে পড়ে মুগ্ধতা। তুবাকে আবারও ঘোরের মধ্যে ডুবতে দেখে ঠোঁট কামড়ে হাসল কৌশিক। তুবার একটা হাত আলতো করে মুঠোয় পুরে নিয়ে কাজী অফিসের ভেতরে চলে গেল। ভেতরে গিয়ে আরো এক দফা চমকে গেল তুবা। আজ যেন তার চমকানোর দিবস। ভেতরে অলরেডি মৌমিতা, নীরব, রিয়া, রিমি উপস্থিত আছে। সবার থেকে নজর সরিয়ে তুবার নজর গেল একদম পেছনে। সেখানে দুটো গোলাপের মালা হাতে ভূতের মতো দাঁড়িয়ে আছে রবিন। এই মুহূর্তে এই জায়গায় রবিনকে তুবা মোটেও আশা করেনি। তুবা ভেবে পাচ্ছেন না এই আগাছা গড়াগড়ি করতে করতে এখানে পৌঁছালো কিভাবে। ভয়ে ভয়ে চোখে একবার কৌশিকের দিকে তাকালো তুবা। কৌশিকের নজর আগে থেকেই তুবার দিকে ছিল। দুজনের চোখাচোখি হতেই কৌশিক ঠোঁট ছড়িয়ে হাসল। সামান্য ঝুঁকে তুবার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ডোন্ট ওয়ারি চান, রবিনকে আমি ডেকে এনেছি। আমার তরফ থেকে সাক্ষী লাগবে তো? ও আমার সাক্ষী হবে। তুবা আরো একবার হতভম্ব নয়নে তাকালো। সবকিছু মেয়েটার মাথার ওপর দিয়ে যাচ্ছে। তুবার চিন্তা ভাবনায় ইতি টানতে ওকে হাত ধরে একটা চেয়ারে বসিয়ে দিল কৌশিক। নির্বের হাতে একটা শপিং ব্যাগ ছিল। কৌশিক সেই ব্যাগ থেকে একটা লাল রঙের বউ ওড়না বের করল। চেয়ারে গুটিসুটি মেরে বসে থাকা তুবার মাথায় নিজ হাতে ওড়নাটা ছড়িয়ে দিল। একটা হাত টেবিলে রেখে অন্য হাত তুবার চেয়ারে রেখে সামনে ঝুঁকল কৌশিক। অর্ধ ঘোমটার আড়ালে তুবার মুখটা একবার দেখে মুগ্ধ কণ্ঠে বলল, পারফেক্ট, এবার বউ বউ লাগছে। এর পরপরই নিজে গিয়ে তুবার পাশের চেয়ার টেনে বসল। সামনেই বসে আছেন দাড়িওয়ালা টুপি পরিহিত একজন মাঝবয়সী লোক। কৌশিক তাকে উদ্দেশ্য করে বলল, কাজী সাহেব, বিয়ের কাজ শুরু করুন। ধর্মীয় নিয়ম অনুযায়ী বিয়ের কাজ সম্পন্ন করা হলো। কবুল বলার সময় কৌশিক ছিল সুপারফাস্ট। কিন্তু তুবা ছিল তার সম্পূর্ণ বিপরীত। অত্যন্ত ধীরে সুষ্ঠে কবুল বলেছে মেয়েটা। মাথায় তার একগাদা চিন্তা। পরিবারের অগোচরে বিয়ের মতো একটা সাংঘাতিক কাণ্ড ঘটিয়ে ফেলল দুজন। বাড়ির সবাই যখন জানবে তখন কি হবে। হাজারো চিন্তা ভাবনা নিয়ে রেজিস্ট্রি পেপারেও সাইন করল তুবা। উপস্থিত সবাই সাক্ষী হিসেবে সাইন করল। মৌমিতা দুই পক্ষেরই সাক্ষীর খাতায় নাম লেখা দিয়েছে। সবশেষে রবিন এগিয়ে এলো সামনে। বেচারার চেহারা ফ্যাকাশে। ওর হাত থেকে একটা মালা নিয়ে কৌশিক তুবার গলার পরিয়ে দিল। এরপর অপর মালাটা তুবার হাতে ধরিয়ে দিল। ইশারায় বোঝালো, এবার এটা আমাকে পরা। তুবা ধীরে সুষ্ঠে পায়ের পাতায় ভর দিয়ে কৌশিকের গলায় মালা পরিয়ে দিল। সঙ্গে সঙ্গে হাততালির শব্দ প্রতিধ্বনি হলো চারিদিকে। তুবা লাজুক চাহনিতে একবার তাকালো কৌশিকের দিকে। হঠাৎ করেই কেমন যেন লজ্জা লজ্জা লাগছে। গাল দুটো থেকে গরম ধোয়া বের হচ্ছে। তুবার লজ্জা আরো এক ধাপ বাড়িয়ে দিতে আচমকা কৌশিক হাঁটু মুড়ে বসে পড়ল মাটিতে। হাতে একটা ফুটন্ত লাল গোলাপ। কৌশিকের চোখে মুগ্ধতা, কণ্ঠে এক আকাশ সমান প্রেম। আমার জান, আমার হৃদয়ের মালকিন, আমার প্রেম রাজ্যের একমাত্র রানী। আজ এই আকাশ, এই বাতাস, এই ভূখণ্ড, এই পৃথিবী এবং আমার দেহে বয়ে চলা প্রতিটা নিঃশ্বাসকে সাক্ষী রেখে এই আমিটাকে তোর নামে লিখে দিলাম। কৌশিক তুবার, শুধুই তুবার। এর বাইরে কৌশিকের আর কোনো আশ্রয় নেই। কৌশিকের পৃথিবী তুবার থেকে শুরু এবং তুবার কাছেই সমাপ্ত। বাকি সব মরীচিকা, চোখের ভুল অথবা মনের ভ্রম। আমার মনের সকল প্রেম, সকল পাগলামি, সকল ব্যাকুলতা, সাথে এই পুরো আমি তাকে নিজের আঁচলে বাঁধতে প্রস্তুত তো চান। পারবি তো এই অগোছালো পাগল ছেলেটাকে সামলাতে? পারবি তো আমার ভালোবাসার অত্যাচার সহ্য করতে? অবশ্য এই ক্ষমতা শুধু তোর মধ্যেই আছে। তুই ছাড়া আর কেউ কৌশিককে সামলাবার কাবিল নয়। নিজের করে নিবি এই পাগল প্রেমিকটাকে। ওয়াদা করছি, তোকে সারা জীবন ভালোবাসবো। বুকের ভেতর খুব যত্ন করে আগলে রাখবো। কোনো দুঃখ, কোনো কষ্ট, কোনো আফসোস তোকে ছুতে পারবে না। আজ থেকে আমার ভাগের সকল সুখ আমি তোর নামে লিখে দিলাম। আর তোর ভাগের সকল দুঃখ আমি আপন করে নিলাম। থাকবি তো সারা জীবন আমার সাথে। এক বিশাল আবেগে আকুলতা ঢেলে বাক্যগুলো আওড়াল কৌশিক। নিজের বক্তব্য শেষ করে তুবার দিকে হাপিত্যেশ নয়নে তাকিয়ে রইল। হাতে এখনো ধরে রাখা গোলাপ। অধীর আগ্রহে কৌশিক অপেক্ষা করল তুবার জবাবের। এদিকে তুবার যেন খুশিতে মরে যেতে মন চাইছে। সে শুধু কৌশিকের থেকে একটু ভালোবাসা চেয়েছিলাম। বিনিময়ে কৌশিক যে এত ভালোবাসা ঢেলে দেব সেটা ছিল তুবার ধারণার বাইরে। আজ যেন তুবার শুধু অবাক হওয়ার দিন। অত্যাধিক আনন্দে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে মেয়েটা। শুধু ছলছল নয়নে কৌশিকের চোখের দিকে তাকিয়ে আছে। কৌশিক অধৈর্য হলো। আকুল ভরা কণ্ঠে বলল, জবাব দিবি না জান? আমি অপেক্ষা করছি। আচমকা তুবার যেন হাত পা ভেঙে এলো। শরীরের শক্তি ফুরিয়ে যেতে চাইছে। বুকটা চিনচিন করে উঠছে। এত সুখ সুখ অনুভূতি তুবা আগে কখনো অনুভব করেনি। ভালোবাসায় সে এত সুখ তুবা আগে বোঝেনি। মুহূর্তেই সামনের সবকিছু ভেঙে চুরে তুবা আছড়ে পড়ল হাঁটু মুড়ে বসে থাকা কৌশিকের বুকে।
শক্তিহীন দেহটা ছেড়ে দিল প্রশস্ত বাহুর জিম্মায়। কৌশিক সঙ্গে সঙ্গে ধরে ফেলল তুবাকে। এক প্রেময় আলিঙ্গনে জড়িয়ে নিল নিজের সাথে। তুবার চোখের জল বাঁধ ভাঙল। কৌশিককে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল তুবা। ভাঙা কণ্ঠে আওড়ালো, আই লাভ ইউ কৌশিক ভাই। ব্যাস, কৌশিকের আর কি চাই? এই একটা বাক্য শোনার জন্য বছরের পর বছর তার কান জোড়া চাকের ন্যায় অপেক্ষা করছিল। আজ এতগুলা বছর পর অপেক্ষার অবসান ঘটল। কৌশিক শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল তুবাকে। তুবার মাথায় ছোট্ট করে চুমু খেয়ে বিড়বিড় করে আওড়ালো, ব্যাস, আর কিছু চাই না আমার। বেশি না, তুই শুধু একটু ভালোবাসা দিস চান, বাকিটা আমি আমার ভালোবাসা দিয়ে পুষিয়ে নেব। দুজনে একে অপরের সঙ্গে কতক্ষণ এভাবে লেপ্টে ছিল কে জানে। অনুভূতির সাগরে ভাসতে ভাসতে দিন দুনিয়ার চিন্তাই ভুলে বসেছে দুজন। ওদের ভাসমান অবস্থা থেকে মাটিতে নামাতে মৌমিতা গলা খাঁকড়ে দিয়ে উঠল। কারোর গলার আওয়াজ শুনে হকচকিয়ে গেল তুবা। তড়িঘড়ি করে কৌশিকের থেকে দূরে সরে দাঁড়ালো। একবার আচোখে তাকিয়ে দেখল সবাই ওদের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। তুবা পুরো ঘরে নজর বুলালো। বর্তমানে এখানে কাজী সাহেব অনুপস্থিত। লজ্জায় হতভম্ব তুবা ধপ করে চেয়ারে বসে দুই হাতে মুখ ঢেকে নিল। এই লজ্জা থেকে বাঁচতে কি করবে মেয়েটা? দৌড়ে ঘর থেকে বেরিয়ে যাবে, নাকি মাটি খুঁড়ে মাটির নিচে ঢুকে যাবে? ভেবে চিনতে উপযুক্ত জবাব না পেয়ে মুখ থেকে আর্তনাদ করে উঠল তুবা। অপরদিকে কৌশিক যেন পুরোই তুবার বিপরীত। যেখানে সবার সামনে এমন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়ায় লজ্জায় তুবা মুখ লুকাতে ব্যস্ত, সেখানে কৌশিক যেন পুরোই ভাবলেশহীন। বরং চোখে মুখে তার বিরক্তি। এক বুক বিরক্তি নিয়েই মৌমিতার বিরুদ্ধে অভিযোগ করল, মানে, আমার সুখ তোর সহ্য হয় না তাই মৌ? যেই দেখলি তোর ভাই বহু বছরের প্রতীক্ষার পর একটু সুখের দেখা পেয়েছে, সঙ্গে সঙ্গে ব্যাগরাত দিতে হাজির। শাকচুন্নি একটা। কৌশিকের খোঁচা মারা কথা শুনে রেগে গেল মৌমিতা। তেরে এসে বলল, কি বললি তুই? কানে কম শুনছিস? চল ডাক্তার দেখাই। একদম বাজে কথা বলবি না ভাই। ভুলে যাস না আমি তোর বড়। একটু তো সম্মান দে। তোকে বড় মানে কে? আমি তো কোনো কালেই মানি না। তুই না মানলেও আমি তোর বড়। এতই যদি বড় হতিস তাহলে এটুকু জ্ঞান থাকতো, দুজন কাপল রোমান্স করার সময় তাদের ডিস্টার্ব করতে হয় না, চুপচাপ সেখানে থেকে কেটে পড়তে হয়। সেই ম্যানার্স তো তোর মধ্যে নেই, যেটা আমার মধ্যে ভরপুর আছে। এখান থেকেই প্রমাণ হয় তুই আমার ছোট। মৌমিতা জবাব দেয়ার ভাষা হারিয়ে ফেলল। আঙ্গুল তুলে শাসিয়ে কিছু বলতে গিয়েও ভেবে পেল না কি বলবে। ঝগড়ায় হেরে গিয়ে অতিষ্ঠ ভঙ্গিতে বলল, তুই তুই একটা অসভ্য। সভ্য কোনো কালেই ছিলাম না, আর না নিজেকে কখনো সভ্য প্রমাণ করার চেষ্টা করেছি। ইউনো না, তোর থেকে ভালো আমাকে আর কে চেনে? মায়ের পেট থেকেই তো আমার লেজ ধরে ঘুরছিস। কৌশিকের ভাবলেশহীন উত্তর। মৌমিতা নিজের মেজাজ হারালো। আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সোজা তুবার হাতটা চেপে ধরে হনহন করে বেরিয়ে গেল সেখানে থেকে। পেছনে থেকে কৌশিক চেঁচিয়ে উঠল, উই হাতি, আস্তে, আমার পিঁপড়ের মতো বোটার ব্যথা লাগবে। আজ তুবার মনটা বেজায় ফুরফুরে। তখন কাজী অফিস থেকে বাড়িতে ফেরার পর থেকেই তুবা হাওয়ায় উঠছে। মনে যেন নতুন করে রং লেগেছে। কুসুম বুকে জড়িয়ে ধরে মিটিমিটি হাসছে, আবার কখনো হেসে সোফায় গড়াগড়ি খাচ্ছে। ওর এমন অদ্ভুত আচরণ দেখে চোখ পাকিয়ে তাকালেন ময়না বেগম। চোখের ইশারায় কাজ না হওয়ায় জোরে সরে ধমকে উঠলেন, এই তোর কি হয়েছে রে? এমন অদ্ভুত ব্যবহার করছিস কেন? মায়ের ধমক শুনে মিয়ে গেল তুবা, কিন্তু পরপরই দুই হাতে মুখ চেপে দৌড়ে দোতলায় নিজের ঘরে চলে গেল। মেয়ের এমন সন্দেহজনক আচরণ দেখে অতিষ্ঠ ভঙ্গিতে মাথা দোলালেন ময়না বেগম। তার মায়ের মন করা ভাষায় বলছে কিছু একটা গন্ডগোল আছে। মেয়েটা তলে তলে নিশ্চয়ই কোনো শয়তানি করছে। বিড়বিড় করে মেয়েকে বকতে বকতে তিনি রান্নাঘরে ছুটলেন। রাতে খাওয়ার টেবিলে একত্রিত হয়েছে সবাই। রাইমা আজ সন্ধ্যায় বাড়ি ফিরে গেছে। এতে করে দুবার ফুরফুরে মনে প্রজাপতির পাখা লেগেছে যেন। রঙিন ডানা মেলে মনটা হাওয়ায় উড়ে বেড়াচ্ছে। বাড়িটা কি সুন্দর ফাঁকা ফাঁকা লাগছে। বাতাসও মনে হচ্ছে ফ্রেশ, স্বচ্ছ, পরিষ্কার। তুবা লাজুক চাহনিতে একবার আর চোখে পাশে বসা কৌশিকের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠল তুবার। কৌশিক ওর দিকে খেয়ে ফেলব লুকে তাকিয়ে আছে। তুবা বুঝো না হঠাৎ এই লোকটার গরম হওয়ার কারণ কি? একটু আগেও তো কত রোমান্টিক রোমান্টিক কথা বলছিল। তুবা মুখ ভেঙচি কেটে খাওয়ায় মনোযোগ দিল। খাওয়ার এক পর্যায়ে জামাল সাহেব কথা শুরু করলেন, ভাবছি একবার গ্রামের বাড়ি থেকে ঘুরে আসব। বাবা মা মারা যাওয়ার পর থেকে বহুদিন গ্রামে যাওয়া হয় না। মনটা বড্ড টানছে। তাছাড়া বাচ্চাদের পরীক্ষাও অনেক দেরি আছে। তোমরা সবাই সম্মতি দিলে খুব তাড়াতাড়ি একটা দিন ঠিক করব। কি বলো সবাই? বেড়াতে যাওয়ার কথা শুনে চোখ দুটো চকচক করে উঠল তুবার। কতদিন পরিবারের সাথে কোথাও ঘুরতে যাওয়া হয় না। এবার বেশ মজা হবে। তুবার আগ্রহ আরো এক হাত বাড়িয়ে দিতে রিয়া বলে উঠল, বড় চাচ্চু, গ্রামে প্রতি বছর এই সপ্তাহেই তো মেলা বসে তাই না? জামাল সাহেব মাথা নেড়ে সাইড জানালেন। খেতে খেতে জবাব দিলেন, হুম,
এটা বছরের সবচাইতে বড় মেলা। ছোটবেলায় অনেক ঘুরেছি এই মেলায়। মেলায় গিয়ে মায়ের জন্য তালপাতার হাত পাখা, তাওহিদের জন্য তালপাতার বাঁশি, আর লুৎফরের জন্য মাটির ঘোড়া কিনে নিয়ে যেতাম। কত সুন্দর ছিল সেই সোনালি দিন। হায়, সময়ের সাথে সাথে সেই সোনালি রং হারিয়ে ফ্যাকাশে হয়ে গেছে। বলতে বলতে অতীতে হারিয়ে গেলেন জামাল সাহেব। চোখ দুটো ছলছল করে উঠল। আখি দুয়ারে ভেসে উঠল ছোটবেলার মিষ্টি মধুর স্মৃতি। জামাল সাহেবের দেখাদেখি বাড়ির ছোট দুই কর্তাও আবেগী হয়ে পড়লেন। হয়তো অতীতের খানিক ঝলক তাদের চোখেও ভেসে উঠেছে। বাপ চাচাদের ছলছলে চোখ দেখে মন খারাপ হয়ে গেল দুবার। হাসি খুশি মুখটা মুহূর্তেই চুপসে গেল। ঠিক সেই মুহূর্তে এক পরিচিত কণ্ঠের শীতল বাক্য সবার কানে বাড়ি খেল। তাহলে চলো, আরও একবার গ্রামে গিয়ে স্মৃতিচারণ করে আসো। এবার না হয় বাপ চাচাদের সাথে ছেলে মেয়েরও সঙ্গ দেবে। সবাই একজোটে তাকালো কৌশিকের দিকে। জামাল সাহেব ছেলের প্রস্তাবে খুশি হয়ে গেলেন। সবাই হেঁকে হেঁকে মাথা নেড়ে সম্মতি জানালো। হুট করেই পুরো বাড়ি জুড়ে খুশি খুশি আমেজ ছড়িয়ে পড়ল। খাওয়া শেষে সবাই নিজেদের ঘরে ব্যাগপত্র গোছাতে ব্যস্ত। ঠিক করা হয়েছে আগামীকালই সবাই গ্রামের বাড়ির উদ্দেশ্যে বের হবে। সেখানে সপ্তাহ খানেক থেকে আবারও শহরে ফিরে আসবে। বাড়ির কর্তারা নিজেদের ব্যবসা সামলান বিধায় ছুটিছাটার কোনো ঝামেলা নেই। আর বাচ্চারা তো স্কুল কলেজ ফাঁকি দেয়ার ওস্তাদ। রাত তখন প্রায় 11টা ছুঁই ছুঁই। এই মুহূর্তে বাড়ির সবাই যার যার নিজের ঘরে অবস্থান করছে। সুযোগ পেয়ে তুবা ঘর থেকে বেরিয়ে এলো। পা টিপে টিপে বারান্দা পার করে কৌশিকের ঘরের দরজার সামনে এসে হাজির হলো। চাপানো দরজাটা আলতো হাতে সামান্য খুলে ভেতরে মাথা ঢুকিয়ে দিল। সঙ্গে সঙ্গে চল ঝুলে পড়ল তুবার। কৌশিক মাত্রই গোসল সেরে বেরিয়েছে। তার আবার সকালে এবং রাতে 2 বেলা গোসল করার অভ্যাস। তুবা সরু চোখে কৌশিককে পর্যবেক্ষণ করতে লাগলো। গলায় একটা তোয়ালে ঝোলানো, পরনে শুধু হাঁটু পর্যন্ত তোয়ালে পেঁচানো, উপরিভাগ খালি। আচমকা এমন অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখে হকচকিয়ে গেল তুবা। বোধ জ্ঞান খুইয়ে সেভাবেই দাঁড়িয়ে রইল। সে ভেতরে ঢুকবে নাকি ঘরে ফিরে যাবে বুঝতে পারল না। এমন সময় হুট করেই কৌশিক ভূতের মতো তুবার সামনে এসে দাঁড়ালো। এরপর একটানে তুবাকে ভেতরে টেনে নিয়ে ঠাস করে দরজা আটকে দিল। তুবা লজ্জা, ভয়, আতঙ্কে দেয়ালের দিকে সেটে গেল একদম। কৌশিক এক কদম এগিয়ে এলো। তুবার একপাশের দেয়ালে হাত ঠেকিয়ে সামনে ঝুঁকল। ধিমি কণ্ঠে বলল, কি আমার ইজ্জতের দফারফা না করে শান্তি পাচ্ছিস না তাই না? তুবা নজর লুকাতে ব্যস্ত হয়ে পড়ল। এলোমেলো দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি কি করলাম? কি করলি মানে? যখন তখন সেখানে সেখানে উকি ঝুঁকি মারিস। এসবের প্রয়োজন কি? দেখতে চাইলে সরাসরি বল। আমি নিজ দায়িত্বে সব খুলে তোর সামনে হাজির হচ্ছি। অন্তত দরজার আড়াল থেকে উকিঝুঁকি মেরে আমার ইজ্জতের ফালুদা বানাস না। তুবা আর চোখে একবার কৌশিকের উন্মুক্ত বুকের দিকে তাকালো। ফর্সা বুকটা অল্প স্বল্প লোম দ্বারা আবৃত। তাতে পানির কণা মুক্তোর মতো চিকচিক করছে। তুবার লোভ বেড়ে গেল। প্রশস্ত বুকটা একবার ছুঁয়ে দিতে মন চাইল। পরপরই নিজের বেহা মনকে জোরে সোরে ধমক দিয়ে শান্ত করল তুবা। মুখে মিনমিন করে বলল, আমি তো শুধু আপনার লাগেজ গুছিয়ে দিতে এসেছিলাম। কৌশিক আরও একটু ঝুঁকল। তুবার মুখোমুখি হয়ে বাঁকা হেসে বলল, এখন থেকেই বউয়ের মতো বিহেভ করা শুরু করে দিয়েছিস। আমি যদি বরের মতো বিহেভ শুরু করি, তখন কি করবি? কি করব, সেটাই তো আমার প্রশ্ন। তুবা মাথা নিচু করে নিল। 2 পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে ফ্লোর খোঁতলাতে লাগলো। কৌশিক এক পলক তাকালো সেদিকে। এরপর শান্ত চোখে তাকিয়ে বলল, কি চাই? তুবা আর চোখে একবার কৌশিকের দিকে তাকালো। কিন্তু সরাসরি চোখে চোখ রাখার সাহস হলো না। তুবা মাথা নিচু রেখেই বিড়বিড় করে আওড়ালো, এত রাতে গোসল করেছেন কেন? তুই এটা জানতে উকি ঝুঁকি মারছিলি? তুবার ভেতরের সব গুলিয়ে গেল। বোকার মতো একবার উপর নিচ মাথা নাড়ল। আবার ডানে বামে মাথা দোলালো। অর্থাৎ হ্যাঁ না দুটোই বোঝাচ্ছে। তুবার এমন এলোমেলো অবস্থা দেখে হেসে ফেলল কৌশিক। মাথাটা সামান্য ঝুঁকিয়ে ফিসফিস করে বলল, অভ্যাস করছি, যাতে ভবিষ্যতে হুট করে জ্বর না চলে আসে। তুবার কান গরম হয়ে গেল। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে চোখ বন্ধ করে আবার খুলল। কৌশিক ফের প্রশ্ন করল, আর কোনো প্রশ্ন? হঠাৎ বিয়ে কেন করলেন? প্রশ্নটা মাথায় ঘুরপাক খাচ্ছে। উত্তর না জেনে শান্তি পাচ্ছি না। শরীরের উছাল মাছাল বেড়ে গেছিল। কন্ট্রোল করতে পারছিলাম না, তাই বিয়ে করে নিলাম। এবার ঠান্ডা হতে বাসর করা দরকার, করবি? কৌশিকের থেকে এমন সরাসরি উত্তর তুবা মতো আশা করেনি। আলতো হাতে ধাক্কা দিয়ে কৌশিককে সরিয়ে দিয়ে খাটের কাছে চলে গেল তুবা। নিজ উদ্যোগে আলমারি খুলে এক এক করে কৌশিকের জামাকাপড় বের করতে লাগলো। কাজে মনোযোগ দিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করল। নিজের পছন্দ মতো শার্ট প্যান্ট নিয়ে আলাদাভাবে ভাঁজ করে রাখল। কৌশিক দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে শুধু দেখে যাচ্ছে। 2 হাত আড়াআড়ি ভাবে বুকে ভাঁজ করা। তুবা ব্যস্ত হাতে কৌশিকের জামাকাপড় ভাঁজ করে লাগেজে রাখতে রাখতে বলল, আর কি কি লাগবে আপনার? দেখিয়ে দেন, আমি সব গুছিয়ে দিচ্ছি। আমার তো তোকে লাগবে। সে তো পেয়ে গেছেন। আচমকা কৌশিক তুবার কোমর পেঁচিয়ে ধরল।
সঙ্গে সঙ্গে চলন্ত হাত থেমে গেল তুবার। কৌশিক এক হাতে তুবার কোমর পেঁচিয়ে ধরে অন্য হাতে তুবার মুখের ওপর পড়ে থাকা চুলগুলো কানের পিছে গুজে দিল। তুবার চোখে চোখ রেখে মোহনীয় কণ্ঠে বলল, পেলাম আর কই, কাছে থেকেও দূরে। সরুন তো, কাজ করতে দিন। বেইমানি করলি তো বউ, নিয়ম অনুযায়ী আজ তোকে নিজের করে পাওয়ার কথা ছিল, দিলি না, এটা কিন্তু অন্যায়। কৌশিকের এমন করুণ স্বরে আকুতি শুনে ঠোঁট কামড়ে হাসল তুবা। হুট করেই লজ্জা শর্মের মাথা খেয়ে পায়ের পাতায় ভর দিয়ে উঁচু হয়ে কৌশিকের কপালে আলতো করে ঠোঁটের ছোঁয়া বসিয়ে দিল। এরপর দুই হাতে কৌশিকের ঘাড় জড়িয়ে ধরল। একদম বৌদের মতো অধিকার নিয়ে বলল, এবার হয়েছে বরমশাই, খুবই কম। তুবা এবার কৌশিকের ডান গালে কষে চুমু খেল। কৌশিক পানসে মুখে বলল, শান্তি পাচ্ছি না কেন। তুবা এবার কৌশিকের বাম গালে শক্ত করে চুমু খেল। কৌশিকের চোখে মুখে এখনো হতাশা। তুবা বুঝতে পারল কৌশিক কিসের জন্য মুখ লকিয়ে রেখেছে। বুঝতে পেরে ঠোঁট কামড়ে হাসল। ডানে বামে একবার তাকিয়ে দেখল কেউ আছে কিনা, কিন্তু এই মাঝরাতে ওরা দুজন ছাড়া আশেপাশে আর কেউ নেই। তুবা সুযোগ পেয়ে গেল। এক হাতে কৌশিকের ঘাড় জড়িয়ে ধরে ওষ্ঠে ওষ্ঠ মিলিয়ে দিল। এক গাঢ় চুম্বন শেষে সরল তুবা। কৌশিকের ঠোঁটের কোণে তখন প্রাপ্তির হাসি ঝুলে আছে। তুবা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল, এবার খুব খুশি? বলেই প্রশস্ত হাসল কৌশিক। সেই সাথে তুবার ঠোঁটেও হাসি ছড়িয়ে পড়ল। তুবা আরো একটু শক্ত করে গলা জড়িয়ে ধরল কৌশিকের। অনুনয় সুরে বলল, ঘুরতে নিয়ে যাবেন আমাকে? কোথায় যেতে চাস? গ্রামে যাওয়ার পর কোনো একদিন মাঝরাতে দুজন হাঁটতে বের হব। আপনার হাত ধরে গ্রামের ফাঁকা মাঠের সবুজ ঘাসের উপর খালি পায়ে হাঁটব। নিয়ে যাবেন তো? কৌশিক একটু ভাবনায় পড়ে গেল। চিন্তিত স্বরে বলল, পুরো পরিবার সেখানে থাকবে তুবা, হয়তো একা বের হওয়ার সুযোগ হবে না। সুযোগ আপনি তৈরি করে নেবেন। যদি বাড়ির কারোর কাছে ধরা পড়ে যায় তাতে কি? আমি জানি আপনি সামলে নেবেন। নিজের প্রতি তুবার আকাশ সমান বিশ্বাস দেখে বুকের ভেতর প্রশান্তি ছড়িয়ে পড়ল কৌশিকের। সে তুবার চিকন কোমর আরো একটু কাছে চেপে ধরল। মৃদু কণ্ঠে বলল, এত বিশ্বাস? বিশ্বাস না থাকলে কি আপনার এক বলাতে বিয়ে করে নিতাম? আপনাকে আমি নিজের চেয়েও বেশি বিশ্বাস করি। আর আমি জানি আপনি আমাকে ঠিক প্রোটেক্ট করবেন। কৌশিক হাসল। ধীরে ধীরে হাসি প্রশস্ত হলো। তুবাকে শক্ত করে জড়িয়ে ধরল বুকে। বিড়বিড় করে আওড়ালো, আই লাভ ইউ জান। তুবা নিরুত্তর। চুটি করে পড়ে রইলে কৌশিকের বুকে। ভীষণ শান্তি শান্তি লাগে এই বুকে মাথা রাখলে। মনে হয় দুনিয়ার সব চিন্তা লেজ গুটিয়ে পালিয়ে গেছে। চারিদিকে সুখেরা ডানা ঝাপটাতে থাকে। ঠিক এমন সময় হুট করেই কৌশিকের ঘরের দরজা খুলে ঢুকে পড়ল মৌমিতা। এবং ঢুকেই যেন বিপদে পড়ল মেয়েটা। চোখের সামনে এমন অপ্রীতিকর ঘটনা দেখে দুই হাতে চোখ থেকে চেঁচিয়ে উঠল মৌমিতা। আচমকা মৃদু চিৎকার শুনে হকচকিয়ে গেল তুবা। তড়িঘড়ি করে কৌশলের থেকে সরে দাঁড়ালো। দরজার সামনে মৌমিতাকে দেখে লজ্জায় মাথা নিচু করে নিল তুবা। তবে কৌশিক বেজায় বিরক্ত হল। বিরক্তি প্রকাশ করতে হাত দিয়ে চুলগুলো পেছনে ঠেলে দিয়ে বলল, হাতির মতো পুরো বাড়ি দাপিয়ে বেড়াস কেন? তোর জন্য শান্তিতে বউকে আদরও করতে পারবো না। মৌমিতা ফুঁসে উঠল। নাক ফুলিয়ে জবাব দিল, একদম আমাকে অপমান করবি না ভাই। আমি কিন্তু তোর বড়, আমাকে সম্মান দিয়ে কথা বলবি। দেব না সম্মান? কি করব? আমাকে রাগাস না। আমি রাগলে তোর সব অপকর্মের কথা পইপি করে বাবাকে জানিয়ে দেব বলে দিলাম। বলে বড় উপকার করলি। এত রাতে বিবাহিত ভাইয়ের ঘরে কি? যা ভাগ। মৌমিতা তর্ক করার ভাষা হারালো। ধূপধাপ পা ফেলে কৌশিকের টেবিলের কাছে চলে গেল। এরপর টেবিল থেকে কৌশিকের ল্যাপটপটা নিয়ে আবারও ধূপধাপ পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে ঠাস করে দরজা আটকে দিতে ভুলল না। তুবা হতাশ ভঙ্গিতে কপাল চাপড়ালো। নিজের ঘরে যাওয়ার জন্য পা বাড়ালো। তৎক্ষণাৎ কৌশিক পেছনে থেকে ডেকে উঠল, শোন। তুবা থেমে গেল। কৌশিক পায়ে পায়ে এগিয়ে এলো কাছে। তুবার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে সামান্য ঝুঁকে বলল, বেড়াতে যাচ্ছিস? ইটস ওকে, কিন্তু সেখানে শামিমা ফুপির ছেলে সিফাত থাকবে। ওর থেকে দূরে থাকবি। আমি যেন তোকে ওর সাথে কোনো প্রকার কথা বলতে না দেখি। মনে থাকবে। কৌশিকের ঠান্ডা হুমকি শুনে তুবা ভাবনায় পড়ে গেল। এই সিফাত তুবাদের পাড়া প্রতিবেশী ফুপি ছেলে। সেই ছোটবেলায় একবার মজা করে বলেছিল বড় হয়ে আমি তুবাকে বিয়ে করব। এরপর থেকে কৌশিক ছেলেটাকে দুই চোখে সহ্য করতে পারে না। এখন তো আবার সরাসরি হুমকিও দিল। বেড়াতে যাওয়ার জন্য তুবার মনের যত এক্সাইটমেন্ট ছিল তা মুহূর্তেই ফুস হয়ে গেল। এখন তো তুবার ভয় হচ্ছে, সেখানে গিয়ে আবার কোনো বিপত্তি না ঘটে। চলবে।